ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একটি টার্নিং পয়েন্ট হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনা বিষয়টি। তোমার অন্যান্য সাবজেক্ট যদি খারাপ হয়ে থাকে, তুলনামূলক খারাপ হয়েও থাকে, তাহলে এই ম্যানেজমেন্ট সাবজেক্টের মাধ্যমে সেগুলো রিকভারি করার সুযোগ কিন্তু তোমার হাতে রয়েছে। তবে তোমার প্রয়োজন কিছু কৌশল এবং স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে শেষ মুহূর্তে তুমি কিভাবে পড়লে তোমার পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে, তা তোমাকে অবশ্যই জানতে হবে। আমি তোমাদের রাকিব ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের সাথে ম্যানেজমেন্ট প্রথম পত্রের শেষ মুহূর্তের প্রস্তুতিতে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রতিটা অধ্যায়ে কোন বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা এবং কোন কোন বিষয়গুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়বা, বা কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে বেশি, কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে বেশি। তো চলো আমরা শুরু করি। ম্যানেজমেন্ট প্রথম পত্রে শুরু করি আমরা। ম্যানেজমেন্ট প্রথম পত্রে দেখো, আমাদের যে প্রথম অধ্যায়টা সেটি হচ্ছে কি, প্রথম অধ্যায় হচ্ছে বিজনেস, ব্যবসার মৌলিক ধারণা। অর্থাৎ ব্যবসার মৌলিক ধারণা কি, তুমি যে এই যে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টটা পড়ছো, এই সাবজেক্টটার মৌলিক বিষয়গুলো রয়েছে এই প্রথম অধ্যায়ে। এখানে কিছু কিছু যেমন শিল্প রয়েছে, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এই বিষয়গুলো ধারণা জানলেই কিন্তু তোমার জন্য যথেষ্ট। তারপরে চলো আমরা দেখি এখানে ব্যবসার ধারণা সম্পর্কে তোমাকে জানতে হবে, ব্যবসার ধারণার ব্যাখ্যা। এবং এখানে দেখো 3 স্টার, আমরা 2 স্টার, 3 স্টার এবং 1 স্টার করে করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছে, যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো কোনটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা তোমাদের জন্য একটু কম গুরুত্বপূর্ণ। দেখো প্রথম অধ্যায় যেটা, সেটা হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা। এখানে ব্যবসার ধারণাটা একটু দেখবা এবং ব্যবসার আওতা, শিল্পের বৈশিষ্ট্য, প্রকারভেদ, বাণিজ্যের বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং প্রত্যক্ষ শিক্ষা, এটা 3 স্টার। এটা থেকে তোমাদের এই অধ্যায় থেকে যদি সৃজনশীল করে, এটা থেকে তোমাদের প্রশ্ন করবে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দেখো বাংলাদেশের ব্যবসার আওতা হিসেবে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবার সমস্যা ও সম্ভাবনা, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে। কিন্তু এই জায়গাটায় যে দ্বিতীয় পয়েন্টটা, এই দ্বিতীয় পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারের জন্য। এরপর দেখো সামাজিক ব্যবসার ধারণা, সামাজিক ব্যবসা সম্পর্কে জানবা, ব্যবসার কার্যাবলীর ব্যাখ্যা, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার অবদান, জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা, অর্থাৎ জীবিকা অর্জনের উপায় হিসেবে কি ব্যবসা করা হয়, এই বিষয়গুলো একটু জানবা। তারপর আমরা যদি দেখি মূল স্লাইডে, এখানে ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশটা প্রথমে দেখবা। প্রথমে যেটা দেখবা সেটা হচ্ছে ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশটা। ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশ থেকে কি কি দেখবা একটু আসো, তোমাদেরকে যদি দেখাই। এখানে ব্যবসার উৎপত্তির ক্রমবিকাশ দেখবে, এখানে প্রাচীন যুগ রয়েছে, মধ্যযুগ রয়েছে এবং আধুনিক যুগ রয়েছে। এই প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগটা একটু গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এই প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ থেকে কোনটা কোন কালে উৎপত্তি হয়েছে, এই সময়কার যে বৈশিষ্ট্য বা বিশিষ্ট ব্যক্তিরাকে, এই বিষয়গুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে। এই বিষয়গুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু কি চলে আসে, তাই এটা একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়বা। এরপরে যদি আমরা দেখি যে ব্যবসার আওতা বা পরিধির মধ্যে কি কি রয়েছে, প্রথমটা হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। আমি একটু আগে বললাম এই তিনটেই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের কোর ফাংশন হচ্ছে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। এছাড়া সামাজিক ব্যবসা রয়েছে, ওগুলো তোমার একটু লেস ইম্পর্টেন্ট হলো, এই তিনটা বিষয় একটু ভালো করে দেখবা। এরপর যদি আমরা দেখি, এই যে দেখো এখন আসলে আমরা শিল্প কত প্রকার, প্রজনন, নিষ্কাশন, এরপর রয়েছে কি উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। তো এই শিল্পগুলো একটু দেখবা যে শিল্প কত প্রকার, কি কি শিল্পগুলো থেকে তোমাদের সৃজনশীল আসে, বিভিন্ন উদাহরণ দিয়ে দেয়, উদ্দীপক দিয়ে দেয় যে কোনটা কোন শিল্প। সেখানে তোমাদের হয়তো থাকতে পারে প্রজনন শিল্প, হয়তো নিষ্কাশন শিল্প থাকতে পারে, অথবা থাকতে পারে উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প বা সেবা পরিবেশক শিল্প। এই শিল্পগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, এছাড়া এমসিকিউ তো আসবে, ঠিক আছে? তো এরপর আমরা যদি দেখি যান্ত্রিক বা উৎপাদন শিল্পকে আবার কয় ভাগে ভাগ করা হয়, অর্থাৎ উৎপাদন শিল্প যেটা তোমাদের একটা শিল্প অন্তর্ভুক্ত, সেটাকে আবার 5 ভাগে কিন্তু ভাগ করা হয়। সেখানে দেখো বিশ্লেষণ শিল্প রয়েছে, যৌগিক শিল্প রয়েছে। বিশ্লেষণ শিল্প যেমন যে কেরোসিন বা তেল জাতীয় বিষয়গুলো, বিশ্লেষণ বা এগুলো কেরোসিন বা তেল জাতীয়, এবং যৌগিক শিল্প কি কি এগুলো একটু দেখবা। এরপরে প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প এবং সংযুক্ত শিল্প, ঠিক আছে? এই সংযোজন শিল্প, সংযুক্ত শিল্প এবং প্রক্রিয়া ভিত্তিক শিল্প, যেমন কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয়, তুলা হতে বস্ত্র এবং পাট হতে থলে বা ব্যাগ যেগুলো তৈরি করা হয় বা কাপড় তৈরি করা হয়, এই বিষয়গুলো দেখবা, ঠিক আছে? তো উৎপাদন শিল্পের যে 5টা প্রকারভেদ, মেইন শিল্পের 5টা প্রকারভেদ, এগুলো দেখবা। এগুলো থেকে তোমাদের এমসিকিউ বা সিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? এরপর আমরা যদি দেখি, এখন আসলে আমাদের বাণিজ্য থেকে কি কি আসতে পারে। যে বাণিজ্য থেকে তোমরা যে বিষয়গুলো একটু দেখবা, বাণিজ্য থেকে তোমরা এখানে ক্রয় বিক্রয়ের মাধ্যমগুলো দেখবে, যে বাণিজ্যের ভিতর কি রয়েছে, পণ্য বিনিময় রয়েছে, বিনিময় সহায়ক কার্যাবলী রয়েছে। অর্থাৎ বাণিজ্যের দুইটা অন্তর্ভুক্ত, একটা হচ্ছে পণ্য বিনিময় এবং আরেকটি বিনিময় সহায়ক কার্যাবলী। এরপর যদি আমরা দেখি বাণিজ্যের আওতা বা পরিধিতে মুনাফা অর্জনের উদ্দেশ্য, এগুলো একটু দেখবা, যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো একটু দেখবা। আর এখানে যে বাণিজ্যের বা আওতা বা পরিধির মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। যেগুলো দেখো অভ্যন্তরীণ বাণিজ্যটা একটু দেখবে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসে প্রায়। অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে রয়েছে পাইকারি এবং খুচরা ব্যবসায়।
এই যে টপিকগুলো দেখাচ্ছি, প্রতিটা অধ্যায় ভিত্তিক যে টপিক দেখাচ্ছি, এই টপিকগুলো তোমাদের সিকিউ অ্যান্ড এমসিকিউর জন্য, অর্থাৎ সৃজনশীল এবং এমসিকিউ উভয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো আমি গুছিয়ে গুছিয়ে সাজিয়েছি যেন তোমাদের হেল্প হয়। আর এই পিডিএফটা যারা পেতে চাও অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে আমাদের পেজে বলবা আমাকে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের সাজেশনটা দেন, পিডিএফটা দেন, তাহলে তোমাকে দিয়ে দেওয়া হবে। অবশ্যই ক্লাসটি কি করতে হবে, আগে শেয়ার দিতে হবে। চলো আমরা একটু দেখি এরপরে কি কি রয়েছে। এই যে অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পাইকারি ব্যবসাটা দেখবা, খুচরা ব্যবসাটা দেখবা, ঠিক আছে। এরপর দেখো আমরা বৈদেশিক বাণিজ্যের মধ্যে আমরা কি কি দেখবো, আমদানি, রপ্তানি এবং পুনর্রপ্তানি, অর্থাৎ আমদানি, রপ্তানি এবং পুনর্রপ্তানিটা দেখবো। এগুলো থেকে তোমাদের এমসিকিউ বা সৃজনশীল কিন্তু কি চলে আসতে পারে। এরপর আমরা যদি দেখি পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী, এখন আসে যে বাণিজ্যের মধ্যে কি কি রয়েছে। একটু আগে আমরা পণ্য বিনিময় দেখলাম, বাণিজ্যের মধ্যে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীগুলো এখন একটু দেখি। এখানে দেখো সহায়ক কার্যাবলী কি, ব্যাংক রয়েছে, বীমা রয়েছে। ব্যাংক কি অর্থগত বাধা দূর করে, অর্থগত আর তোমার বীমা কি ঝুঁকিগত বাধা দূর করে, বীমা ঝুঁকিগত বাধা দূর করে। এই বিষয়গুলো একটু দেখবা, বীমা ঝুঁকি, অর্থ, এরপর স্থানগত বাধা কি, গোদামজাতকরণ কি কাজ করে, পরিবহন কি কাজ করে, সেবা পরিবেশের শিল্প কি কাজ করে, বিজ্ঞাপন কি কাজ করে, এই বিষয়গুলো একটু দেখবা। এরপরে যে দেখো এখানে পরিবহন রয়েছে, পরিবহন কি স্থানগত বাধা দূর করে এবং গুদামজাতকরণ কি সময়গত বা কালগত বাধা দূর করে, সময়গত বা কালগত বাধা দূর করে এবং বাজারজাতকরণ প্রসার, এটা কি বিভিন্ন বিজ্ঞাপন যেগুলো, এগুলো কি বিজ্ঞাপনগুলো আমাদের কি জ্ঞানগত বাধা দূর করে, অর্থাৎ কোনো পণ্য সম্পর্কে যদি আমাদের ইতিবাচক বা নেতিবাচক ধারণা বা পরকীয়া বা যে বিষয়গুলো থাকে সেগুলো কি দূর করে। মানে কি আমাদের মধ্যে অনেক মিথস্ক্রিয়া থাকে না, যে কোনটা এটা হবে কিনা বা পণ্যটা ভালো কিনা, পণ্যটা খারাপ কিনা, এই বিষয়গুলো একটু দূর করতে সাহায্য করে কি এই বিজ্ঞাপনটা সাহায্য করে, ঠিক আছে। তো এখানে আমরা একটু দেখব যে কি কি ব্যাংক, বীমা, এরপর পরিবহন, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার, এই বিষয়গুলো একটু দেখবা। এখন আসো প্রত্যক্ষ সেবা, এই চ্যাপ্টারের যে লাস্ট পার্ট সেটা কি প্রত্যক্ষ সেবা, মানে লাস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা। এছাড়া সামাজিক ব্যবসা ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বা, সেখান থেকে এমসিকিউ আসে এবং সিকিউ আসে, কিন্তু সৃজনশীল আসে। বিভিন্ন উদাহরণ দিয়ে দেয় যে মুনাফা অর্জনের উদ্দেশ্য এটা কোন ধরনের সংগঠন, তখন তোমাকে আনসার করতে এটা সামাজিক ব্যবসায় বা বিভিন্ন, ঠিক আছে। এখন আসো প্রত্যক্ষ সেবা সম্পর্কে একটু দেখবা, প্রত্যক্ষ সেবা সম্পর্কে একটু ধারণা দিবা, যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আমি দিয়ে দিয়েছি এই লাইনগুলো দিবা, এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো কোনো কিছু স্কিপ করবে না। প্রত্যক্ষ সেবার ধরন দেখো, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, পেশাগত সেবা এবং ভোক্তা সেবা। এই শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, পেশাগত সেবা এবং ভোক্তা সেবা, এই সেবাগুলো একটু দেখবে। প্রত্যক্ষ সেবার যে গুরুত্ব প্রকারভেদগুলো, এই প্রকারভেদগুলো একটু দেখবে। এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপর যদি আমরা দেখি তো এখানে কি এই চ্যাপ্টারটা শেষ। এরপর তোমরা এছাড়াও তোমরা যে বিষয়গুলো দেখবা, সামাজিক ব্যবসা সম্পর্কে একটু দেখবা, সামাজিক ব্যবসা সম্পর্কে একটু দেখবা। এই সামাজিক ব্যবসা থেকে তোমাদের প্রায় এমসিকিউ তো থাকে, এছাড়াও সিকিউ বা সৃজনশীল যেটা থাকে, এই সৃজনশীল প্রশ্ন কি প্রায় সময় কি থাকে। আমার লেখা, হাতের লেখা খুবই খারাপ, তারপর আমি দিচ্ছি এই সামাজিক ব্যবসাটা একটু দেখবা। তো এরই মাধ্যমে কি আমরা প্রথম চ্যাপ্টারটা শেষ করে দিলাম, অর্থাৎ ব্যবসার মৌলিক ধারণাটা শেষ। এখন আসলে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা দেখি। দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে কি ব্যবসায় পরিবেশ। দেখো দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা কি ব্যবসায় পরিবেশ, পরিবেশ ও ব্যবসায় পরিবেশ। এটা আমাদের একটা স্লাইড মিস গিয়েছে। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ব্যবসার পরিবেশ। দ্বিতীয় চ্যাপ্টার কি ব্যবসায়ের পরিবেশটা একটু দেখবা। দেখো দ্বিতীয় চ্যাপ্টার ব্যবসার পরিবেশ থেকে কি প্রথমে দেখবা যে পরিবেশ কি এবং উদাহরণটা দেখবে যে পরিবেশ কি, পরিবেশ চারিদিকে সবকিছু, কিন্তু ব্যবসায় পরিবেশ কি, ব্যবসায় গঠন করতে তার পারিপার্শ্বিক অবস্থাকে বলা হয় ব্যবসায় পরিবেশ, অর্থাৎ ব্যবসায় কথাটা অ্যাড করতে হবে বা যুক্ত করতে হবে, ঠিক আছে। এখন আসো আমরা যদি দেখি যে পরিবেশ কি প্রথমে আমরা দেখলাম, এরপর কি ব্যবসায় পরিবেশ কি, এটা আমাদেরকে জানতে হবে। ব্যবসায় পরিবেশ কি, ব্যবসায় পরিচালনার মধ্যে যেসব উপাদান বা ব্যবসায় উপর সরাসরি বা পরোক্ষভাবে, অর্থাৎ প্রত্যক্ষ, এখানে দুইটা ওয়ার্ড যুক্ত, প্রত্যক্ষ বা পরোক্ষ, মানে কি সরাসরি বা সরাসরি না হলে পরোক্ষভাবে কি কি প্রভাব ফেলতে পারে, এই বিষয়গুলো হচ্ছে ব্যবসায় পরিবেশের অন্তর্ভুক্ত। এছাড়া সামষ্টিক পরিবেশ রয়েছে, ব্যষ্টিক পরিবেশ রয়েছে, এই বিষয়গুলো একটু দেখবা। দেখো এখন আমি দেখাচ্ছি, এই যে এখানে ব্যবসায় পরিবেশের এই চারটা একটু দেখবা। ব্যবসায় পরিবেশে কি কি রয়েছে, সামষ্টিক পরিবেশ রয়েছে, ব্যষ্টিক পরিবেশ রয়েছে, অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে কি কি রয়েছে, ব্যষ্টিক পরিবেশের এবং অভ্যন্তরীণ ব্যষ্টিক পরিবেশে বাহ্যিক পরিবেশগুলো কি কি রয়েছে। এছাড়াও সামষ্টিক পরিবেশের মধ্যে দেখো প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত এবং আইনগত, এই সকল পরিবেশটা দেখবে। এটা তোমাদের জন্য 3 স্টার টপিক, এটা তোমাদের জন্য 3 স্টার টপিক আমি বললাম। এই 3 স্টার টপিক অবশ্যই এটা ফলো করবা। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, আমি বললাম এখান থেকে 1টা থেকে 2টা নিশ্চিত এমসিকিউ আসবে। এছাড়া সৃজনশীল আসবে, এই অধ্যায় থেকে যদি আসে তাহলে এই পরিবেশগুলো থেকে দিবে কোনটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এটা অবশ্যই তোমরা পড়ে যাবা। এরপরে যদি আমি দেখি যে এখন আসলে সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো, এগুলো থেকে তোমাদের এমসিকিউ জন্য আসবে, এমসিকিউ বা সিকিউ। অর্থাৎ আমি এখানে যা দিচ্ছি, যে বিষয়গুলো দিচ্ছি আমি অনেক কমিয়ে দিয়েছি। তোমাদের বই কিন্তু অনেক পড়া, গাইড তো আরো বেশি পড়া, তো এই পড়াগুলো আমি কমিয়ে তোমাদের যে
কোর টপিকগুলো দিয়েছি, মেন ফাংশন বা মেন টপিকগুলো দিয়েছি। এই টপিকগুলো একটু পড়বা, তোমাদের পরীক্ষার আগে কিন্তু সময় হাতে বেশি নেই। তো এই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার এ প্লাস পাওয়া আটকাতে পারবে না, তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না, আমি তোমাদেরকে বললাম। তো এখানে দেখো সামষ্টিক পরিবেশের উপাদানগুলো, প্রাকৃতিক পরিবেশে কি কি রয়েছে, জলবায়ু, সাগর নদী, রাজনৈতিক পরিবেশে সার্বভৌমত্ব, এরপরে অর্থনৈতিক পরিবেশে কি আয় ও সঞ্চয়, প্রযুক্তিগত পরিবেশে কি বিজ্ঞান শিক্ষা, কারিগরি শিক্ষা ইত্যাদি, মানে প্রযুক্তি রিলেটেড যেগুলো। এছাড়া দেখো সামাজিক পরিবেশে রয়েছে জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, আইনগত পরিবেশে রয়েছে বাণিজ্যিক আইন ও শিল্প আইন। তো এই ব্যবসায় পরিবেশগুলো সামষ্টিক উপাদানগুলো একটু দেখবে। এছাড়া ব্যষ্টিক উপাদান যেটা দেখালাম, অভ্যন্তরীণ এবং বাহ্যিক গুলো, ওগুলো একটু দেখবা, এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু। তো এর মাধ্যমে কি দ্বিতীয় চ্যাপ্টার শেষ, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার ব্যবসায় পরিবেশের একটু পরিবেশের ধারণাটা নিবা এবং উপাদানগুলো দেখবা, কোনটা কোন উপাদান, কোনটার অন্তর্ভুক্ত, ভূমিগত বা অর্থনৈতিক পরিবেশের উপাদান কি, সামষ্টিক উপাদানগুলো কি কি, ব্যষ্টিকের উপাদানগুলো কি, ব্যষ্টিকের মধ্যে অভ্যন্তরীণ কোনগুলো, বাহ্যিক কোনগুলো, মালিক ক্রেতা এগুলো হচ্ছে অভ্যন্তরীণ, বাহ্যিক কি এগুলো একটু দেখবা, মানে এই বিষয়গুলো একটু দেখবা, তাহলে তোমার এই চ্যাপ্টারটা ক্লিয়ার, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারটা এখানেই ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি আমরা আসি এখন তৃতীয় চ্যাপ্টারে আসি, ঠিক আছে, এখন আসলে আমরা তৃতীয় চ্যাপ্টারে আসি। তৃতীয় চ্যাপ্টার হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসা, অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে তো তোমাদের একটা সৃজনশীল থাকেই ভাই। তোমাদের এই এক মালিকানা ব্যবসায় বা অংশীদারি থেকে কি একটা সৃজনশীল থাকে, অথবা দুইটা মিলিয়ে কম্বাইন করেও কিন্তু কি সৃজনশীল দিয়ে দেয়, অথবা এটার সাথে ব্যবসায় পরিবেশটাও যুক্ত করে দিতে পারে। এক মালিকানা থেকে তোমার প্রশ্ন থাকবে, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ তো থাকে, দুইটা একটা করে থাকে। তো আমি জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি, যে বিষয়গুলো দিচ্ছি সেই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। এখন আসো এই অধ্যায়ে আমরা যেগুলো দেখবো, মালিকানার ভিত্তিতে ব্যবসার প্রথম ধারণাটা দেখবো, অর্থাৎ ব্যবসায় কত প্রকার কি কি, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো, বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসার টিকে থাকার কারণ, এক মালিকানা ব্যবসার গুরুত্ব বিশ্লেষণ, এই বিষয়গুলো এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এখন আসলে আমরা মেন টপিকে যাই। দেখো এখানে কিন্তু আমরা 3 স্টার 2 স্টার করে দেখিয়ে দিয়েছি, পরবর্তী চ্যাপ্টারগুলো থাকবে সেই একইভাবে। তো এই চ্যাপ্টারগুলো 3 স্টার 2 স্টার অনুযায়ী অবশ্যই তুমি পড়ে যাবে। তুমি যদি না পড়ে যাও তাহলে তোমার পরীক্ষা খারাপ হবে, এটা আমি তোমাদেরকে বললাম, এই বিষয়গুলো দেখে যাও। এখন আসো যে আমরা তৃতীয় চ্যাপ্টারটা দেখি। তৃতীয় চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথম এক মালিকানার ভিত্তিতে ব্যবসাটা একটু দেখো, যে মালিকানার ভিত্তিতে ব্যবসায় মোট কত প্রকার, মালিকানার ভিত্তিতে মোট ব্যবসায় কত প্রকার। এখানে দেখো এক মালিকানার ব্যবসায় অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় ব্যবসা রয়েছে। এছাড়া দেখো রাষ্ট্রীয় ব্যবসায়, যৌথ উদ্যোগের ব্যবসায়, সরকারি বেসরকারি অংশীদারিত্ব এবং পিপিপি বা যে বিষয়টা, যে পিপিপি ভিত্তিক, এটা কি সরকারি বা বেসরকারি অংশীদারিত্ব, এটা কি পিপিপি, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস যেটাকে বলা হয়। এই ব্যবসায়ের বিভিন্ন ভিত্তিগুলো একটু দেখবা, ব্যবসার প্রকারভেদগুলো একটু দেখবা। এখন আসো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। একক মালিকানা হচ্ছে কি এই যে প্রধান বৈশিষ্ট্য, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, এই বিষয়গুলো শুধু একটু চোখ বুলিয়ে যাবা, একটু বোঝার চেষ্টা করবা, এটাকে আদৌ এক মালিকানা না অংশীদারি না রাষ্ট্রীয়, তাহলে তোমার এমসিকিউর জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো সহজ সংগঠন রয়েছে, স্বল্প মূলধন, সীমিত আয়তন, নিজস্ব বা ইত্যাদি ইত্যাদি, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে যাবে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। এছাড়াও দেখো এক মালিকানা ব্যবসার সুবিধাগুলো দেখবা, ঠিক একইভাবে সুবিধা কি কি, অসুবিধা কি কি, এই বিষয়গুলো। অর্থাৎ প্রথমে আসে সুবিধা, এটা সহজ সংগঠন, স্বল্প পুঁজি, সহজ হিসাব রক্ষণ, মালিকের স্বাধীনতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এরপর নমনীয়তা, ব্যয় সংকোচ, মুনাফা ভোগ, একক মুনাফা ভোগ, প্রত্যক্ষ সম্পর্ক এবং গোপনীয়তা রক্ষা ইত্যাদি। এক মালিকানা ব্যবসার গোপনীয়তা রক্ষা হয়, কারণ মালিক একজনই, সে নিজের সকল তথ্য তার কাছেই থাকে, আর কারোর কাছে থাকে না, তাই এটা গোপনীয়তা রক্ষা করা খুবই সহজ হয়, ঠিক আছে। তো এই বিষয়টা একটু দেখবা, যে এই বৈশিষ্ট্য বা সুবিধাগুলো একটু দেখবা। এরপর আসো অসুবিধাগুলো একটু দেখবা। এই অসুবিধাগুলো দেখবা, অসীম দায়, এটা সবচেয়ে বা প্রধান যে অসুবিধা হচ্ছে অসীম দায়টা, এবং একক ঝুঁকি, সীমিত মূলধন, স্থায়িত্বের অনিশ্চয়তা, সিদ্ধান্ত গ্রহণের ত্রুটি, পৃথক সত্তার অভাব, অর্থাৎ কি পৃথক কোনো সত্তা নেই, এটা একক সত্তা বা এক মালিকানা ব্যবসায়ের একজন মালিক মাত্র কি একজনই থাকে। তো এই বিষয়গুলো দেখবে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে, এখান থেকে তোমাদের এমসিকিউ প্রায় সময় আসে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, সিকিউ দিবে না, এগুলো থেকে সিকিউ দিবে মূলত ওই মেইন বিষয়গুলো দেখো। সরি, এখানে ব্যবসায় পরিবেশটা এখানে চলে এসেছে, তো এটা অবশ্যই কাটা যাবে। এরপর আসো এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো। এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা করা যায়, এই ক্ষেত্রগুলো দেখানো হয়েছে এখানে, এগুলো একটু পড়ে নেবা। এক মালিকানা ব্যবসা, খুচরা পণ্য, স্বল্প ঝুঁকির ব্যবসা, সীমিত চাহিদার পণ্য, এই বিষয়গুলো থেকে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক মালিকানা ব্যবসার এই বিষয়গুলো মানে বিভিন্ন সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, উপযুক্ত ক্ষেত্র, এগুলো রয়েছে, এগুলো বাইরে এখানে আর কিছু নেই। এক মালিকানা ব্যবসা দেখলে তুমি বুঝতে পারবে এটা যে এক মালিকানা ব্যবসার অন্তর্গত। এই যে এখানে চ্যাপ্টারটা আমাদের শেষ, এক মালিকানা ব্যবসার চ্যাপ্টার এখানে শেষ, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের আমরা যা যা পড়া দরকার তা এখানে তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো এই চ্যাপ্টার থেকে কোন কোন বিষয়গুলো পড়বা। এখন আমরা যদি আসি পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার, সেটা কি অংশীদারি ব্যবসায় বা চতুর্থ চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো। এখন আসো এখানে অংশীদারি ব্যবসার গঠন প্রণালীগুলো একটু দেখবো, ব্যবসার চুক্তিপত্রের নমুনাগুলো দেখবো, নিবন্ধন পদ্ধতি ও নিবন্ধন না করার
পরিণাম নিবন্ধন না করলে কি হতে পারে অংশীদার ব্যবসা, এগুলো একটু দেখবো। এছাড়া কি বিলোপ সাধন প্রক্রিয়াগুলো দেখবো। অংশীদার ব্যবসায় কয় ভাবে বিলোপ সাধন হয়, 5 ভাবে, কত ধারা, এই ধারাগুলো একটু দেখবো, বিভিন্ন অংশীদার ব্যবসা ধারণা, এরপর অংশীদার ব্যবসা বৈশিষ্ট্য, এগুলো একটু দেখবা। তো এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে আমরা একটু ভালোভাবে দেখি। চলো, এই যে অংশীদার ব্যবসা প্রধানত 2 প্রকার, কি কি? সাধারণ অংশীদার এবং সীমিত অংশীদার ব্যবসা। এগুলো তোমাদের পড়বা, এগুলো তোমাদের যা দেখাবো সবগুলো তোমাদের সিকিউ বা এমসিকিউর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু। তো এরপরে দেখো, এই যে অংশীদারের প্রকারভেদ, অংশীদারদের প্রকারভেদ, এটা তুমি 3 স্টার দিয়ে রাখো, এটা তুমি 3 স্টার দিয়ে দাও। এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ তো থাকবে, এছাড়া কি সৃজনশীল থাকবে, এছাড়া সৃজনশীল থাকবে এখান থেকে, এছাড়া এখান থেকে কি সৃজনশীল থাকবে, একটা বা দুইটা এমসিকিউ থাকবে, এছাড়া এখান থেকে সৃজনশীল থাকবে। আমি তোমাদেরকে বললাম, এই যে সাধারণ বা সক্রিয় অংশীদার, ঘুমন্ত অংশীদার, কর্মী অংশীদার, নামমাত্র অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, সীমিত অংশীদার, আচরণ অনুমিত অংশীদার, প্রতিবন্ধী অংশীদার, যাকে আমরা প্রতিবন্ধী বলে থাকি। এই যে অংশীদারের প্রকারভেদগুলো, এগুলো থেকে তোমাদের প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে এখান থেকে, এছাড়া এমসিকিউ তো থাকবেই, মাস্ট থাকবে। তো এই বিষয়টা একটু পড়বে, একটা 3 স্টার টপিক কিন্তু তোমাদের। এখন আসো অংশীদারদের যোগ্যতা, যোগ্যতাগুলো কি কি একটু দেখবা। সততা, বিশ্বস্ততা, আর্থিক সচ্ছলতা, এগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তো এই বিষয়গুলো একটু দেখবা। এরপর যদি দেখি ব্যবসায়, অংশীদার ব্যবসায় বিলোপ সাধন পদ্ধতি, এই যে বিলোপ সাধন পদ্ধতিটা একটু দেখবা, এটা 3 স্টার টপিক তোমাদের জন্য। যে বিলোপ সাধন কি কিভাবে হয় দেখো, এখানে বিলোপ সাধন কি 5 ভাবে হয় কিন্তু, এই যে 5 ভাবে হয়। কয় ভাবে? 5 ভাবে কিন্তু হয়। সকলের সম্মতি মতে, বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন, বিজ্ঞপ্তির মাধ্যমে এবং আদালতের নির্দেশে। দেখো অংশীদার ব্যবসায় বিলোপ সাধন কত ধারা হয়? 39 ধারা। এটা 40, 41, 42, 43 এবং 44, এই যে 44। তো এই ধারাগুলো একটু দেখবা যে কোনটা কোন ধারা অন্তর্ভুক্ত, ঠিক আছে, তাহলেই পারবা। এরপর যদি দেখি, এই যে এখন আসে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এই যে তোমাদেরকে একটু আগে দেখালাম অংশীদারদের প্রকারভেদ। এখন আসো সাধারণ অংশীদারদের প্রকারভেদগুলো দেখে। এই যে কাদের কি কি দায়িত্ব রয়েছে, মূলধন বিনিয়োগ করে কারা, মূলধন বিনিয়োগ করে কারা, পরিচালনা অংশগ্রহণ করে কারা, লাভ গ্রহণ, ঝুঁকি গ্রহণ করে কার, অসীম দায় কার, সীমিত দায়, এই বিষয়গুলো দেখবে এখান থেকে। এই যে সাধারণ অংশীদার, সীমিত অংশীদার, নিষ্ক্রিয় অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, এবং এখানে দেখো আরো রয়েছে যে কর্মী অংশীদার কারা, আচরণ অনিয়মিত অংশীদার কারা, প্রতিবন্ধ অংশীদার কারা এবং নামমাত্র অংশীদার কারা। নামমাত্র অংশীদার কারা? যারা নিজেদের নাম ব্যবহারের অনুমতি দেয়। আপাত দৃষ্টিতে কারা? যারা মূলধন বিনিয়োগ তুলে নেয় না, অর্থাৎ ব্যবসা থেকে চলে গেল মূলধন রেখে দেয়, তারা আপাত দৃষ্টিতে। এছাড়া কি প্রতিবন্ধ অংশীদার, যারা মৌনতা অবলম্বন করে, যে আমি অংশীদার, কোনো কথাই বলে না, তাকে পরিচয় করে দিলে সে চুপ থাকে বা মৌনতা অবলম্বন করে। এছাড়া কর্মী অংশীদার, যারা মূলধন বা কিছু দেয় না, শুধুমাত্র তারা কাজ করে, নিজস্ব যে কৌশল কাজ, এই কাজের নৈপুণ্যতার মাধ্যমে ব্যবসা সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, ঠিক তারাই হচ্ছে কি কর্মী অংশীদার। তো এই অংশীদারগুলোর প্রকারভেদগুলো একটু দেখবে, অংশীদারদের প্রকারভেদগুলোর কি কি কাজ করে এগুলো দেখবে। এগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন দিয়ে দিবে প্রায় সময়, ঠিক আছে। এরপর যদি আমরা একটু দেখি, এখন আসলে এই চ্যাপ্টার কি এখানে শেষ। অংশীদারদের প্রকার, অংশীদারি ব্যবসার যে 4th চ্যাপ্টার, তাই 4th চ্যাপ্টার কিন্তু কি এখানে শেষ। আশা করি তোমাদের এই চ্যাপ্টারে এর বাইরে কিছু পড়তে হবে না, আর পড়লেও তোমরা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যে বিষয়গুলো দিলাম এগুলো তোমাদের এমসিকিউ সৃজনশীলের জন্য অবশ্যই পড়ে যাবা, এগুলো গুরুত্ব দিয়ে পড়বা। এখন আসলে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে 5ম অধ্যায়। 5ম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসাটা একটু দেখি। যৌথ মূলধনী ব্যবসা থেকে আমাদের কি কি দেখতে হবে দেখো, এখানে যৌথ মূলধনী ব্যবসার ধারণাটা, কোম্পানির সংগঠনের গঠন প্রণালী, যে গঠন প্রণালী দেখতে হবে, কোম্পানির নিবন্ধন পত্র, কার্যারম্ভের অনুমতি পত্র, সংগঠনের ধারণা বৈশিষ্ট্য ইত্যাদি শ্রেণীবিভাগ, এগুলো একটু দেখবো। কোম্পানির মূলধনের উৎস, শেয়ার ও ঋণপত্র, এগুলো এটার অন্তর্ভুক্ত, শেয়ার ও ঋণপত্রগুলো একটু দেখবো। বাংলাদেশের কোম্পানির সংগঠনের বর্তমান অবস্থা এবং সাম্প্রতিক কাল, এই বিষয়গুলো একটু দেখবো। বিলোপ সাধনটা একটু দেখবো, ঠিক আছে। তো এখানে কোম্পানির যৌথ মূলধনী ব্যবসার যে প্রকারভেদগুলো, এগুলো দেখবো, কিভাবে বিলোপ সাধন হয় এগুলো দেখবো। ব্যবসার মানে বিভিন্ন ধারাগুলো একটু দেখবো, এই বিষয়গুলো একটু দেখবো এখানে। এই যে দেখো কোম্পানি সংগঠনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এই বিষয়গুলো এখানে আমি পুরো ছকে আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে প্রতিটা সবকিছুকে তোমাদেরকে ছক আকারে দিয়ে দিচ্ছি, ছক আকারে তোমরা একটু সুন্দরভাবে পড়ে নিবা তোমাদের বাসায়। এখন দেখো এখানে কি সনদপ্রাপ্ত কোম্পানি কি, বিধিবদ্ধ কি, নিবন্ধিত, অনিবন্ধিত, অন্যান্য কোম্পানি কি, এবং এখানে দেখো নিবন্ধিতর মধ্যে আবার কি কি রয়েছে, সসীম দায় সম্পন্ন, অসীম দায় সম্পূর্ণ, আবার এখানে সসীম দায় কি প্রতিশ্রুতি দ্বারা রয়েছে, শেয়ার মূল্য দ্বারা, আবার এখানে শেয়ার মূল্য প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড। অর্থাৎ পাবলিক লিমিটেড কারা? যারা শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে, শেয়ার বিক্রি করে, অর্থাৎ জনসাধারণ উদ্দেশ্যে শেয়ার বিক্রি করে যারা মূলধন সংগ্রহ করে, এই বিষয়গুলো একটু দেখবে এখানে। এরপরে এছাড়াও রয়েছে নিয়ন্ত্রণের ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে, এই বিষয়গুলো একটু দেখবে, ঠিক আছে। এখানে সকল প্রকারভেদ দিয়ে দিচ্ছে। এটা তোমাদের 3 স্টার টপিক, এই যে এটা তোমাদের কি 3 স্টার টপিক তোমাদেরকে বললাম। এই 3 স্টারটা পড়বে, এখান থেকে সিকিউ বা এমসিকিউ তোমাদের আসবে, সিকিউ বা এমসিকিউ তোমাদের আসবে। তো এই চ্যাপ্টারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে এই জায়গাটা এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো একটু পড়বা। এখন আসে যে প্রকারভেদগুলো একটু দিয়ে দিলাম। প্রাইভেট লিমিটেড, এখানে দুইটা পার্থক্য রয়েছে।
এই পার্থক্যগুলো একটু দেখবে। এটা 3 স্টার তোমাদের জন্য, এই যে 3 স্টার টপিক এটা। কারণ এটা দেখো তোমাদের অনেক সময় সৃজনশীলে পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির দুইটা উদ্দীপকে দুই ধরনের ভাগ করে দেয়, দুইটা উদাহরণ দিয়ে দেয়। তোমাদেরকে বলে যে এটা নিচেরটি কোন ধরনের ব্যবসা সংগঠন। তোমাকে অবশ্যই প্রাইভেট পাবলিক বুঝতে হবে, তার সদস্য সংখ্যা বুঝতে হবে, পরিচালক সংখ্যা বুঝতে হবে, শেয়ার কারা বিক্রি করে, মালিকার বা শেয়ার কারা বিক্রি করে, মূলধন সংগ্রহ করে, এটা বুঝতে হবে। এই বিষয়গুলো একটু পার্থক্যগুলো জানলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা সকল পার্থক্য কি তোমাদেরকে গুছিয়ে দিয়েছি, এই পার্থক্যগুলো একটু দেখে যাবা। এখানে গঠন, সদস্য সংখ্যা, কার্যারম্ভ, শেয়ার বিক্রি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। তো এই বিবরণপত্র কারা নেয়, ন্যূনতম মূলধন, পরিচালক সংখ্যা, 2 জন প্রাইভেটের ক্ষেত্রে এবং 3 জন কি পাবলিকের ক্ষেত্রে, এই বিষয়গুলো একটু দেখবা। এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু। তো এটা একটু 3 স্টার টপিক দিয়ে যাবা, ঠিক আছে? এই বিষয়গুলো একটু পড়বা। এরপর দেখো কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি। এই গঠন পদ্ধতিটা একটু দেখবা। এখান থেকে তোমাদের এমসিকিউ আসে, গঠন পদ্ধতি কি, উদ্যোগ গ্রহণ, দলিলপত্র ইত্যাদি, নিবন্ধ, কার্যপত্র। এই গঠন পদ্ধতিতে একটু দেখবে, এখান থেকে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর যদি আমি দেখি যে স্মারকলিপিটা দেখবে, স্মারকলিপি, সংঘ স্মারক বা পরিমেল বন্ধ, এগুলো তোমাদের এমসিকিউর জন্য এই 3টা নাম, এই নামগুলো একটু ভালোভাবে দেখবা, এগুলো তোমাদের এমসিকিউতে যায়, এগুলো তোমাদের এমসিকিউতে দেয়। ধরো এখানে স্মারকলিপি দিল না, স্মারকলিপি একটু বেশি কমন, স্মারকলিপি দিবে না, সংঘ স্মারক দিয়ে দিবে বা পরিমেল বন্ধ দিয়ে দিবে। তখন তোমাকে অবশ্যই এটা ধরতে হবে, জানতে হবে কোনটা স্মারকলিপি, কোনটা পরিমেল বন্ধ, আবার কোনটা কি সংঘ স্মারক। এই বিষয়গুলো একটু দেখবা। এরপর রয়েছে স্মারকলিপির ধারা সময়, যে ধারাগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউর জন্য আসে। কোনটা কোন ধারা, কোনটার পরে কোনটা ধারা, নাম ধারা, উদ্দেশ্য ধারা, নাম ধারা, অবস্থান ধারা, উদ্দেশ্য, মূলধন, দায় এবং সম্মতি, ঠিক আছে? মূলধন, দায় এবং সম্মতি, 6টা ধারা অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে এমসিকিউর জন্য। এরপরে যদি আমরা দেখি পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি, এই যে দেখো সংঘ স্মারক হলো স্মারকলিপির, সংঘ স্মারক স্মারকলিপির, সংঘবিধি পরিমেল নিয়মাবলী, সংঘবিধি পরিমেল নিয়মাবলী, এই বিষয়গুলো থেকে তোমাদের এমসিকিউ চলে আসবে প্রায়। এগুলো থেকে তোমাদের এমসিকিউ বা সিকিউ কিন্তু কি চলে আসবে। তাই এগুলো একটু দেখবা যে কোনটা কি, সভা পরিচালনা, হিসাব রক্ষণ, দৈনন্দিন কার্য পরিচালনা, এই জায়গাটা থেকে তোমাদের এমসিকিউ আসে। তো এগুলো একটু দেখবা। পরিচালক নিয়োগ, শেয়ার সংক্রান্ত নিয়ম, লভ্যাংশ ঘোষণা ইত্যাদি পরিমেল নিয়মাবলী দ্বারা পরিচালনা করা। এরপরে বিবরণপত্র, প্রসপেক্টাস বা বিবরণপত্র, অর্থাৎ শেয়ার ক্রয় যাদেরকে আহ্বান করা হয়, কোম্পানির মাধ্যমে আহ্বান করা হয়, এটা কি বিবরণপত্র, এগুলো একটু দেখবা। এছাড়াও শেয়ারের প্রকারভেদটা একটু দেখবা, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার এবং অন্যান্য শেয়ার। এই শেয়ারগুলোর প্রকারভেদটা একটু দেখবা, শেয়ারগুলোর সকল প্রকারভেদ একটু দেখবা, শেয়ারগুলোর সকল প্রকারভেদ একটু দেখবা, তাহলেই হয়ে যাবে। এরপর আসো ঋণপত্রের প্রকারভেদগুলো, সিমিলার টাইপের, অর্থাৎ শেয়ারের প্রকারভেদ এবং ঋণপত্রের প্রকারভেদগুলো তোমাদের জন্য এই চ্যাপ্টারে একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হলো, তারপর অবশ্যই পড়বে। এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে, কোনটা সাধারণ শেয়ার, কোনটা বিলম্বিত শেয়ার, কোনটা অগ্রাধিকার শেয়ার, আর কোনটা ঋণপত্র কিরকম জামানতের ভিত্তিতে ঋণ পরিশোধের উপর ভিত্তি করে কি ঋণপত্র দেওয়া হয়, এই বিষয়গুলো একটু দেখবে। এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম, অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসার যে চ্যাপ্টারটা, এটাকে আমরা শেষ করলাম কিন্তু এখানে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমি বলে দিলাম তোমাদেরকে কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি এই বিষয়গুলো ফলো করবা, তাহলে তোমাদেরকে আর কিছু পড়তে হবে না এর বাইরে। এরপর আসি যে ষষ্ঠ অধ্যায় বা সমবায় সমিতি থেকে কি কি আসতে পারে, এটা তোমাদের অবশ্যই জানা দরকার। দেখো সমবায় সমিতির প্রথমে ইতিহাসটা একটু দেখবা, যে সমবায় সমিতি থেকে বিভিন্ন ইতিহাস আসে, যে কিটাদেল অফ দ্য এক্সপ্লয়েটেড কাদের বা শোষিতদের আত্মরক্ষার দুর্গ কোন ব্যবসায়ীকে বলা হয়, সেটা হচ্ছে সমবায় সমিতিকে বলা হয়। তো এই বিষয়টা একটু দেখবা, যে সমবায় সমিতির নীতিমালাগুলো একটু দেখবা, সমবায় সমিতির প্রকারভেদগুলো দেখবা, সমবায় সমিতির উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বার্ডের গুরুত্ব, আক্তার হামিদ খান বা বার্ড, যেটা আক্তার হামিদ খানের সাথে সম্পর্কযুক্ত, তার পাশে কি কুমিল্লা, এটা বার্ড কোথায়, বার্ড হচ্ছে কুমিল্লায়, অর্থাৎ কুমিল্লা যেটা হচ্ছে কি আমার জেলায়, এই কুমিল্লার মধ্যে অন্তর্ভুক্ত গিয়েছিলাম কিন্তু আমাকে ঢুকতে দেয়নি, অথবা তাদের বিভিন্ন নিয়ম নীতি রয়েছে যেগুলো অনুমতি নিয়ে ঢুকতে হয়, আমাকে ঢুকতে দেয়নি, খুবই আমি অসহায় বোধ করেছিলাম তখন। যাই হোক, তোমাদেরকে ঢুকতে দেবে, তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে রিল্যাক্স হয়ে তারপরে ঢুকতে যাবা। এখন আসো যে সমবায় সমিতির বৈশিষ্ট্য, গঠন প্রণালী, আর্থসামাজিক উন্নয়ন, এই বিষয়গুলো একটু দেখবা কোনটা কি কি রয়েছে। এখন আসো আমরা মেইন চ্যাপ্টারে চলে যাই, মেইন চ্যাপ্টার অ্যানালাইসিসে চলে যাই। সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো একটু দেখবে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসে। যত প্রকার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, হ্যান ত্যান যে বিষয়গুলো রয়েছে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে। সিকিউ আসে বিভিন্ন প্রকারভেদ থেকে, কোনটা কোন প্রকারভেদ অন্তর্ভুক্ত, কোনটা কিসের অন্তর্ভুক্ত, এগুলো থেকে তোমাদের সৃজনশীল আসে। আর এমসিকিউ আসে কি বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, তারপর যে বিভিন্ন ধাপগুলো রয়েছে, ধাপগুলো, এগুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু আসে। এখন দেখো সমবায় সমিতির প্রথম বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, স্বেচ্ছা সংগঠন, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, সদস্যদের কল্যাণ প্রধান লক্ষ্য, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, সদস্যদের পারস্পরিক কল্যাণ লক্ষণ, এই বিষয়গুলো একটু দেখবা, কল্যাণ সাধন যেগুলো।
এখন আসলে সমবায় সমিতির উদ্দেশ্য, সমবায় সমিতির উদ্দেশ্য এগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কল্যাণ সাধন, আত্মনির্ভরশীলতার সৃষ্টি, অত্যাচার প্রতিরোধ, সংঘবদ্ধ করা, দক্ষতা উন্নয়ন, সঞ্চয়, আগ্রহ বৃদ্ধি, ঐক্য ও সংহতির সৃষ্টি, এগুলো একটু দেখবে। এরপর নীতিমালা, সমবায় সমিতির নীতিমালাগুলো দেখবা, একতার নীতি, সাম্যের নীতি ইত্যাদি, নিরপেক্ষতার নীতি, সহযোগিতার নীতি, সততার নীতি, গণতন্ত্রের নীতি, আস্থা ও বিশ্বাসের নীতি। অর্থাৎ একতার নীতি কোন সংগঠনের অন্তর্ভুক্ত, এগুলো তোমাদের এমসিকিউতে কিন্তু দেওয়া দেয়। বিশ্বাসের নীতি কোন সংগঠনের অন্তর্ভুক্ত, বা আস্থা ও বিশ্বাসের নীতি, বা সহযোগিতার নীতি, নিরপেক্ষতার নীতি, সাম্যের নীতি কিসের অন্তর্ভুক্ত, এগুলো তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলো এমসিকিউতে প্রায় চলে আসে, তো এগুলো এমসিকিউর জন্য পড়ো। এমসিকিউর জন্য এই বিষয়টা একটু পড়বা, গুরুত্ব দিয়ে পড়বা কিন্তু, ঠিক আছে। এখন আসো সমবায় সমিতির গঠন প্রণালীটা, সমবায় সমিতির গঠন প্রণালীটা একটু দেখবা, যে সমবায় সমিতির গঠন প্রণালী কি কি, যে ধাপ 4টি রয়েছে। যে প্রথম, উদ্যোগ গ্রহণ করতে হবে, নিবন্ধন পত্র আবেদন পর্যায়ে করতে হবে, নিবন্ধন পত্র সংগ্রহ করতে হবে, এবং কার্যারম্ভ পর্যায়, অর্থাৎ কি কার্যারম্ভ করতে হবে। এই বিষয়গুলো একটু দেখবা। সমবায় সমিতির প্রকারভেদ, এই যে সমবায় সমিতির প্রকারভেদটা এখানে একটু ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের সৃজনশীল দিলে প্রকারভেদগুলো থেকে দিবে, কোনটা কৃষি সমবায় সমিতি, কোনটা ভোক্তা সমবায় সমিতি, বিক্রেতা সমবায় সমিতি, এই সমবায় সমিতিগুলো একটু দেখবে। এখানে যে উৎপাদক সমবায় সমিতি রয়েছে, মালিক সমবায় সমিতি রয়েছে, শ্রমজীবী সমবায় সমিতি রয়েছে, বিশেষ শ্রেণী সমবায় সমিতি রয়েছে, এছাড়া বিক্রেতা সমবায় সমিতি, পেশাজীবী সমবায় সমিতি, ভোক্তা সমবায় সমিতি। এই সকল সমবায় সমিতি থেকে তোমাদের সিকিউ বা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, এগুলো সৃজনশীলের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তো এই সৃজনশীল এবং এমসিকিউর জন্য তো পড়বাই, অর্থাৎ সৃজনশীলের জন্য পড়া মানে এমসিকিউর জন্য পড়বা, এমসিকিউ থেকে ধারণা মানে সৃজনশীলে হেল্প হবে তোমার জন্য অনেকটা। তো এভাবে পড়বা, এভাবে পড়লে তোমাদের জন্য যথেষ্ট এই জায়গাটা থেকে। এরপরে উদ্দেশ্যগত দিক বিচারে, উদ্দেশ্যগত দিক বিচার অর্থাৎ উদ্দেশ্য নিয়ে যে সমবায় সমিতিগুলো গঠন করা হয় সেই দিক বিচারে এর প্রকারভেদটা একটু দেখবা। ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি, ঋণদান সমবায় সমিতি, উন্নয়ন সমবায় সমিতি, সমবায় ব্যাংক, সমবায় আবাসিক এলাকা, গৃহ নির্মাণ সমবায় সমিতি, বহুমুখী সমবায় সমিতি, এগুলো থেকে তোমাদের ইম্পর্টেন্ট করতে হতো, এগুলো একটু দেখবা। এরপরে আসি সাংগঠনিক স্তরে, এই যে এই জায়গা থেকে তোমাদের এমসিকিউ আসে, কোনটার কতটা সদস্য মিলে কোনটা হয়, কোনটার কত, অর্থাৎ এই যে প্রাথমিক সমবায় সমিতি কতজন নিয়ে হয়, কেন্দ্রীয় কতজন নিয়ে হয়, এবং কেন্দ্রীয় কয়টা নিয়ে জাতীয় হয়, এবং মিশ্র কোনগুলো, এই জায়গাটা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। এই জায়গা থেকে তোমাদের কি এমসিকিউ আসতে পারে, তো এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি যে মুনাফা বন্টন, অর্থাৎ সমবায় সমিতির মুনাফা বন্টনটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের এমসিকিউ আসে, এমসিকিউ প্রশ্ন আসে। এই মুনাফা বন্টন থেকে তোমাদের সিকিউ না আসলেও এমসিকিউ আসে, যে কত পার্সেন্ট সঞ্চিত তহবিলে রাখতে হবে, কত পার্সেন্ট কল্যাণ সাধন, অন্যান্য কত পার্সেন্ট যেতে হবে, অন্তত 15% সঞ্চিত সংরক্ষিত তহবিলে জমা রাখতে হবে। সংরক্ষিত তহবিলে কত, 15%। এরপর সন্দেহজনক ঋণ সঞ্চিত তহবিলে রাখতে হবে 10%, উন্নয়ন তহবিলে রাখতে হবে 3%, অন্যান্য সংগ্রহের জন্য রাখতে হবে 10%, আর সর্বোচ্চ কি কত পার্সেন্ট, 85%। অর্থাৎ নিবন্ধনের অনুমোদন থাকলে সর্বোচ্চ 85% বন্টন করা যেতে পারে। এছাড়া কি 62% মেবে থাকে, একটু দেখে নিবা, 62% হচ্ছে বন্টনযোগ্য, সর্বোচ্চ হচ্ছে 85%। এই জায়গাগুলো একটু থাকবে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এরই মাধ্যমে আমরা সমবায় সমিতিটা শেষ করে দিলাম, তো ক্লাসটা একটু দীর্ঘ হবে, কারণ এই ক্লাসে আমি তোমাদেরকে সব চ্যাপ্টার বলবো, এতটা ইজি না, আমারও খুব কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে দেওয়ার জন্য। তারপর একটু হেল্প করছে, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমাদের একটু হলেও হেল্প হবে কিন্তু এই জায়গাটাতে আমি বলছি, কারণ এগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে, আর তোমাদের কল্যাণ সাধন করাই হচ্ছে আমাদের কাজ। এটা বলতে পারো একটা সমবায় কাজ, বলতে পারো এটা সমবায় ব্যবসা বা সংগঠন না, মনে করো তোমরা আমরা একই, পারস্পরিক কল্যাণ সাধনের জন্য আমি তোমাদেরকে সেবা দিচ্ছি, এটা মনে করতে পারো। তো এই বিষয়গুলো একটু দেখবে, ভাইয়া যেগুলো বলে দিচ্ছি সেগুলো একটু দেখবে, এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন কি দিয়ে দিতে পারে কিন্তু, ঠিক আছে। তো এখন আসো আমরা যে পরবর্তী চ্যাপ্টার, সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা থেকে একটু দেখি, যে রাষ্ট্রীয় ব্যবসা থেকে কি কি বিষয়গুলো আসে। এখানে আমরা প্রথম অ্যানালাইসিস কি, রাষ্ট্রীয় ব্যবসার ধারণা, সুবিধা অসুবিধা, আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, উদ্দেশ্য দিক ইত্যাদি। এই রাষ্ট্রীয় ব্যবসা আমরা তো এখন বেসিক টপিকে যাই, এগুলো একটু তোমরা একটু দেখে নিবা বাসায়, যে কোন কোন বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি যে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে প্রথমে ধারণাটা একটু নিবা, যে সংজ্ঞাটা একটু দেখে নিবা, এরপর ওয়াসা, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, বাংলাদেশ পর্যটন শিল্প ইত্যাদি, এই বিষয়গুলো দেখবে, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর যদি দেখি রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, এগুলো থেকে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে। রাষ্ট্রীয় ব্যবসার যে বৈশিষ্ট্যগুলো দেখানো হবে, এই বৈশিষ্ট্যগুলো থেকে তোমাদের এমসিকিউর জন্য আসবে, যেমন রাষ্ট্রীয় মালিকানা, জনকল্যাণ উদ্দেশ্য, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য, এটা 3টা দিয়ে রাখবা, এটা থেকে প্রায় এমসিকিউ চলে আসে। এছাড়া রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালনা আসতে পারে, বৃহদায়তন প্রতিষ্ঠান এবং চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব কি, যত মূলধনী ব্যবসার চিরন্তন অস্তিত্ব, রাষ্ট্রীয় ব্যবসার চিরন্তন অস্তিত্ব, এই বিষয়গুলো একটু দেখবা, এই বিষয়গুলো দেখলেই হয়ে যাবে। এরপর যদি আমরা দেখি যে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্যগুলো কি, জনকল্যাণ, সম্পদ সুসম্পন্ন, একচেটিয়া ব্যবসার এটা আরো রয়েছে। এরপর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এগুলো একটু দেখবা। এরপরে যে রাষ্ট্রীয় ব্যবসার প্রকারভেদ, রাষ্ট্রীয় ব্যবসার প্রকারভেদ, এটা তোমাদের জন্য অবশ্যই সৃজনশীল বা এমসিকিউ বোথ ইম্পর্টেন্ট, এমসিকিউ এন্ড সৃজনশীলের জন্য বোথ ইম্পর্টেন্ট, এমসিকিউ এবং সৃজনশীলের জন্য এই জায়গাটা একটু
খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখো সরকারি বিভাগের সংগঠনগুলো একটু দেখবা, বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি, বোর্ড শাসিত প্রতিষ্ঠানগুলো একটু দেখবা, কারণ এগুলো থেকে তোমাদের কি সৃজনশীল দিতে পারে, আবার এমসিকিউ কি দিতে পারে। তো এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে, যে বিষয়গুলো বলছি। এরপর দেখো এই যে এখানে কিছু রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য গুরুত্ব সবকিছু দেওয়া হয়েছে, কোনটা কিসের অন্তর, কোনটা শিল্পে, কোনটা সেবাধর্মী, কোনটা পরিবহন কি বিআরটিসি, বাংলাদেশ বিমান, বিআরটিসি এগুলো একটু দেখবে, পরিবার অন্তর্ভুক্ত। তো এই বিষয়গুলো একটু সরকারি বিমান পরিবহন, এই যে ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসা যে বিভিন্ন প্রকার এবং বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছি, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে, সৃজনশীল কিন্তু আসতে পারে। এই যে যেমন দেখো বাংলাদেশ সড়ক বিআরটিসি এটা পরিবহন, এরপর দেখো বাংলাদেশ রেলওয়ে বিআর, বাংলাদেশ রেলওয়ে পরিবহন, বাংলাদেশ টিসিবি বা ব্যবসায়, কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশে এটা সকল ব্যাংকের রাজা বলা হয়, কি কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের রাজা বলা হয়, অর্থাৎ বাংলাদেশের যে মূল অর্থনৈতিক ভিত্তি বা শক্তি সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই বিষয়গুলো একটু দেখবা যে কোনটা কিসের অন্তর্ভুক্ত, কোনটার কি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, তাহলে এই চ্যাপ্টার হয়ে যাবে তোমার, ঠিক আছে। এখন আসো পিপিপি ব্যবসার প্রকারভেদ বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটাকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তিন প্রকার, বৃহদায়তন প্রকল্প থাকে, মাঝারি প্রকল্প থাকে এবং ক্ষুদ্রায়তন প্রকল্প থাকে। তো এগুলো একটু বৈশিষ্ট্যগুলো দেখে নেবে, এগুলো তোমাদের এমসিকিউতে আসে। এমসিকিউতে যেগুলো আছে 500 বিলিয়ন কোনটা, 500 বিলিয়ন টাকা, সর্বোচ্চ 250 বিলিয়ন কোনটা, এগুলো আসে। এরপর দেখো পরিচালনা দৃষ্টিকোণ থেকে বুট হতে পারে, বট হতে পারে, আবার বু হতে পারে, বুট বট বু হতে পারে, ঠিক আছে। তিন প্রকার পরিচালনা দৃষ্টি থেকে, এগুলো কি বিল্ডিং ওনারশিপ, এই বিষয়গুলো একটু দেখো, অর্থাৎ কোনটার মালিকানা কখন কার কাছে থাকে, এটাই মূলত হচ্ছে এখানে। অনেক সময় দেখা যায় প্রথম সরকারের মালিকানা থাকে, পরে বেসরকারি মালিকানা যায়, আবার অনেকগুলো প্রথম বেসরকারি থাকে, পরে সরকারি মালিকানা থাকে, এই বিষয়গুলো থাকে। আবার অনেকগুলো দুই দেশের সহযোগিতার ভিত্তিতে গঠন হয়, দুই দেশের মালিকানা থাকে। এই সকল বিষয় এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। এখানে আমাদের রাষ্ট্রীয় ব্যবসার চ্যাপ্টারটা শেষ করে দিলাম। রাষ্ট্রীয় ব্যবসার চ্যাপ্টারটা কিন্তু কি এখানেই সমাপ্ত করে দিলাম। তো আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো প্রকার সমস্যা থাকবে না, যেটা আমি সকল কিছু বলে দিচ্ছি যে কোন কোন জায়গাটা তোমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এরপর আসলে আমরা পরবর্তী চ্যাপ্টার যদি দেখি, সেটা হচ্ছে অষ্টম অধ্যায় ব্যবসার আইনগত দিক। আমরা কিন্তু 7টি অধ্যায় বলে দিয়েছি এবং অষ্টম অধ্যায় সেটা হচ্ছে ব্যবসার আইনগত দিক। এগুলো কিন্তু পেটেন্ট, এখানে যে মেইন বিষয় সেটা হচ্ছে পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট বিষয়গুলো এবং আইএসও বিষয় এবং বিএসটিআই এই বিষয়গুলোর বাইরে এই চ্যাপ্টারে আর কিছু নেই। এই যে বললাম কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, বিএসটি, আইএসও, বিভিন্ন ধারা, আইএসও 9000, 14000, এই বিষয়গুলো একটু দেখবে, এটা হচ্ছে ব্যবসার আইনগত দিক। তো এখানে দেখা যাচ্ছে প্রথম পেটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট, আর কোনটার আইন কত সালে এগুলো দেখবে। প্রথমে হচ্ছে কি পেটেন্ট, আমরা দিয়ে দিয়েছি, পেটেন্টগুলো একটু দেখবে, এগুলো এমসিকিউ এবং সিকিউ এর জন্য 3 স্টার টপিক, সবগুলো 3 স্টার টপিক। পেটেন্ট আমরা দিয়ে দিয়েছি, ঠিক একইভাবে দেখা এখানে আমরা ট্রেডমার্কও দিয়ে দিয়েছি, ট্রেডমার্ক একটু পড়বা। এছাড়াও কপিরাইট, এই যে কপিরাইট বিষয়গুলো দেখবা। এই তিনটা বিষয় দেখলাম, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, এই তিনটা বিষয় একটু দেখবা। এই তিনটা বিষয় থেকে তোমাদের এমসিকিউ কিন্তু অবশ্যই আসে, এছাড়া সৃজনশীল দিতে পারে। এরপর আসে ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণগুলো কি কি পরিবেশ দূষণ হয়, এগুলো বাচ্চাদের পড়া। এগুলো ক্লাস 5 এর একটা বাচ্চা বলতে পারবে যে কি পরিবেশ দূষণ হয়, পরিবেশ দূষণ কত প্রকার, আমরা 5 প্যারাগ্রাফ পড়েছি না, এনভায়রনমেন্ট পলিউশন কত প্রকার, আমরা কি এগুলো দেখবো, যে শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, এবং এগুলো কেন হয়, কোন কোন কারণে হয়, এর প্রভাবটা কি পড়ে পরিবেশের উপর, আমাদের উপর কি পরিবেশের উপর আমাদের উপর কি প্রভাব পড়ে, এই বিষয়গুলো একটু দেখবো, তাহলে এই চ্যাপ্টারে হয়ে যাবে কিন্তু। এখন আসো আইএসও হয়েছে, আইএসও থেকে দেখবো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এটা কি আন্তর্জাতিক মান সংগঠন না, আন্তর্জাতিক মান নির্ধারণকারী, আন্তর্জাতিক মান রক্ষাকারী, আন্তর্জাতিক যেটা সেটা কি আইএসও, একটু আইএসও মানে ইন্টারন্যাশনাল যেটা আছে, তো এইটা একটু ধারণাগুলো দেখবে। এবং আইএসওর যে বিভিন্ন ইয়েগুলো যে 9000 রয়েছে, 14000 কি 14000 পরিবেশের জন্য, 14000 পরিবেশের জন্য, 14000 এবং 9000 কি মানের জন্য। এই 9000 এর মধ্যে আবার কি 9000 1 2 3 এগুলো আছে, এগুলো একটু দেখবা। 14000টা অবশ্যই পাবে, এগুলো তোমাদের অনেক সময় দেখি সবুজায়ন কোন আইসো কোন মানের জন্য হয়, সবুজায়ন হয় পরিবেশ, এটা কি 14000 দেবো। আবার 14000 জন্য কি হয়, পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ সবুজায়ন হয়। এই বিষয়গুলো এইভাবে এমসিকিউ তোমাদের দিয়ে দেয়, এমসিকিউ এর জন্য এগুলো পড়বা। এছাড়া দেখো আইসো যে 9000 দিয়ে দিলাম, 9000 একটু উদাহরণগুলো দেখবা। 9000 মান মেনে চললে সে পণ্য ভেজাল মেশাবে না, এগুলো একটু দেখবা। 14000 দেবে, 14000 কি 14000 চললে পানি ও মাটি বায়ু দূষণ কম হবে, এগুলো কোনো কারখানায় যেমন এই মানদণ্ডটা নিশ্চিত করে যে ব্যবসা প্রতিষ্ঠান দূষণ, পরিবেশ দূষণ কম হবে এবং সবকিছু নিরাপদ হবে। তো এই বিষয়গুলো একটু দেখবা, 9000 14000 গুলোর পার্থক্যগুলো একটু দেখবা। এখন আসলে বিএসটিআই, যেটা বাংলাদেশের মান সংরক্ষণকারী প্রতিষ্ঠান বা মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠানটা কি, এই যে বিএসটিআই সনদ দেয় বা মান সনদ যেটা প্রদান করে, এগুলো একটু দেখবা। যে বিএসটিআই থেকে কি কাজ করে, বিএসটিআই থেকে তোমাদের এমসিকিউ আসবে, সর্বোচ্চ আসলে এমসিকিউ আসতে পারে, আবার সৃজনশীল আসতে পারে। এখানে আমাদের ব্যবসা আইনগত দিকগুলো শেষ। তো এই চ্যাপ্টার থেকে আমরা কি কি দেখলাম, যেটা আমি বললাম তোমাদেরকে, পেটেন্ট দেখবা, ট্রেডমার্ক, এরপর কি বলতো, এরপর কি কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। এরপর আসো 4, আমার লেখা খুবই বাজে, 4 আইএসও এন্ড বিএসটিআই গুলো দেখবা। এই বিষয়গুলো একটু দেখলে তোমাদের জন্য এই চ্যাপ্টারে আর কিছু পড়া লাগবে না। আমি বললাম এগুলোই এই চ্যাপ্টারে পড়া। এছাড়া একটু বইটা একটু রিডিং দিবা, যদি মন চায় যে টপিকগুলো দেখানো, টপিকগুলো একটু রিডিং দিবা, আর এমসিকিউর জন্য পড়বা। এগুলো তোমাদের জন্য এই চ্যাপ্টারের শেষ। তো আমরা অষ্টম চ্যাপ্টার তো শেষ করে দিলাম, বলে দিলাম কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এখন আসলে আমরা নবম চ্যাপ্টার ব্যবসায় সহায়ক সেবা, এটা একটু লেস ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারগুলো একটু লেস ইম্পর্টেন্ট হয়, যেগুলো শেষের গুলো আমরা প্রথম যে চ্যাপ্টারগুলো সেগুলো ইম্পর্টেন্ট বলেছিলাম বেশি, এটা একটু লেস ইম্পর্টেন্ট হলো। এখান থেকে তোমাদের এমসিকিউ কিন্তু আসবে, প্রতিটা চ্যাপ্টারই তোমাদের ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এখানে দেখো সহায়ক সেবার ধারণা ও প্রকারভেদটা ইম্পর্টেন্ট। ধারণা প্রকারভেদ যে আমরা 3 স্টার দিয়ে দিয়েছি অলরেডি। সহায়ক সেবার উৎস, বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা, এগুলো একটু দেখো, বাণিজ্যিক ব্যাংকগুলো পায়। আর সাফটা, আসিয়ান, বিমসটেক, বিশ্ব বাণিজ্য সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন ব্যাখ্যা, এগুলো একটু দেখবা, ঠিক আছে। এখন আসো ব্যবসা সহায়ক সেবার ধরনটা একটু দেখবে, যে উদ্দীপনামূলক সেবা থাকে, সমর্থনমূলক সেবা থাকে এবং সংরক্ষণমূলক সেবা থাকে। এই যে তিনটা যে প্রকারভেদ, এই তিনটা প্রকারভেদই এই চ্যাপ্টারের মূল বিষয়। এই তিনটা প্রকারভেদই মূল বিষয় এই চ্যাপ্টারের। এই তিনটা বিষয়ের জন্য একটু এমসিকিউ এন্ড সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এবং সিকিউর জন্য কি এটি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারগুলো একটু পড়বে, এই বিষয়গুলো একটু পড়বা, তাহলেই হবে।
এখন আসো টিএমএস সম্পর্কে একটু দেখবা। টিএমএস ঠ্যাঙ্গামারা মহিলা সংঘ, যেটা হোসনে আরা বেগম যেটা তৈরি করছেন কি হোসনে আরা বেগম, হোসনে আরা বেগম ঠ্যাঙ্গামারা মহিলা সংঘ কি হোসনে আরা বেগম যেটা সংগঠন বা প্রতিষ্ঠিত করেছেন, এই বিষয়গুলো একটু দেখবা। এরপর দেখো এসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এগুলো থেকে তোমাদের অবশ্যই কি এমসিকিউ আসে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে। একটা শর্ট ফর্ম যাতে যায় এসএমই এর ফুল ফর্ম কি, এসএম এর ফুল ফর্ম কি, এই বিষয়গুলো থেকে বিএসটি এর ফুল ফর্ম কি, আইএস এর ফুল ফর্ম কি, এই ইংলিশ যে শব্দগুলো এগুলো দেখবে, এগুলো থেকে তোমাদের কি বিভিন্ন ফুল ফর্মটা জানতে চাও যে এগুলো ফুল ফর্মটা কি, এই ফুল ফর্মটা অবশ্যই তোমাদেরকে বলতে হয়। এই এসএমই সম্পর্কে দেখবে। এরপরে দেখবে বিএসসিআইসি বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশনটা একটু দেখবা। এরপরে ব্র্যাকটা দেখবে, যে ব্র্যাক খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, এই ব্র্যাকটা একটু দেখবা। ব্র্যাক থেকে কি কি রয়েছে এই বিষয়গুলো একটু দেখবা, সালগুলো দেখবা। ফজলে আবিদ খান যিনি ব্র্যাকের, এই বিষয়গুলো একটু দেখবা। এবার আশা, আশা বা আমরা বাংলা যাকে বলি আশা, এই আশাটা একটু দেখবা। এই আশার বিষয়গুলো একটু দেখবে, এগুলো তোমাদের জন্য কি এমসিকিউ এর জন্য আসে। এই যে টপিকগুলো এগুলো তোমাদের এমসিকিউ তে আসে। এরপর আসা মিদাস বা মাইদাস যেটাকে বলা হয় মাইক্রো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস, এগুলো একটু দেখবা। এবং সাপটা এবং সাপটা, সাপটা এবং সাপ্তা বিষয়গুলো একটু দেখবা। সাপ্তা সাপ্তা, সাপ্তা রয়েছে সাপ্তাও রয়েছে, এই বিষয়গুলো একটু দেখবা। দেখো সাপ্তা রয়েছে সাপ্তা রয়েছে। এরপর আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনগুলো দেখবা। তো এই বিষয়গুলো একটু দেখবা। এগুলো থেকে তোমাদের এমসিকিউ আছে। সার্ক, এই যে সার্ক, সার্ক গঠন একটি বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মেজর জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমানের যে গুরুত্ব রয়েছে সেগুলো একটু জানবা। এবং এখানে ফুল ফর্মটা একটু দেখবা, এই ফুল ফর্মটা দেখলেই হয়েছে তোমাদের, আর কিছু লাগে না। এখানে আমরা শেষ করলাম ব্যবসায় সহায়ক সেবাগুলো, ব্যবসায় সহায়ক সেবাগুলো একটু শেষ করলাম। যে ব্যবসায় সহায়ক সেবার যে বিষয়গুলো রয়েছে, ব্যবসায় সহায়ক সেবা, আশা করি এর বাইরে আর কিছু নাই। এবং তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম এই চ্যাপ্টারের, ফাইনালাইজ করে দিলাম যে কোন কোন বিষয়টা একটু গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে আমি বলে দিচ্ছি। এখন আসে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই। দশের মধ্যে আমার কিন্তু কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তারপরে বলছি তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা যেন সুন্দর হয়, তোমাদের এ প্লাসটা যেন চলে আসে। কারণ অন্যান্য সাবজেক্ট তোমরা খারাপ করেছো, অনেকের অনেক সাবজেক্ট খারাপ হয়েছে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো বা যেগুলো তোমরা যদি একটু কৌশল সহকারে পড়ো, তাহলে ম্যানেজমেন্ট এবং উৎপাদন ফাইন্যান্স যে সাবজেক্টগুলো, এগুলো তোমাদের এ প্লাস পাওয়া আটকাতে কিন্তু কেউ আটকাতে পারবে না। এ প্লাস তুমি পাবা যদি একটু কৌশল সহকারে পড়ো। দেখো ব্যবসায় উদ্যোগ, দশের মধ্যে কি ব্যবসায়ী উদ্যোগ থেকে কি কি পড়তে হবে। দেখো উদ্যোগের ধারণা, ক্রমবিকাশ, সফল উদ্যোক্তার গুণাবলী, এগুলো একটু দেখবে, এটা ইম্পর্টেন্ট। আত্মকর্মশীল উদ্যোগের সম্পর্কে এখন আসে, এই বিষয়গুলো একটু তোমরা বাসায় দেখে নিবা। আমি তোমাদেরকে মেন স্লাইডে নিয়ে যাই। দেখো এখানে ব্যবসায়ের উদ্যোগের ধারণা, প্রথম হচ্ছে উদ্যোগের ধারণা। উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোগ দুইটা তো আলাদা। উদ্যোগ যে কোনো উদ্যোগ হতে পারে, কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটা কি ব্যবসায় উদ্যোগ। এই মূল পার্থক্যটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে, যে মূল যে পার্থক্যটা, কোনটা উদ্যোগ কোনটা ব্যবসায় উদ্যোগ। এখন আসো, উদ্যোগ মানে হলো নতুন কিছু সৃষ্টি করা এবং উদ্যোগ সুযোগ দেওয়ার পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো একটু দেখবে, এগুলো তোমাদের আসে। ব্যবসায় উদ্যোগের ধারণার ক্রমবিকাশ, এই যে ব্যবসায় উদ্যোগ যে ধারণা হয়েছে এটার ক্রমবিকাশটা একটু দেখবে। প্রাচীন যুগ রয়েছে, এরপর দেখো মধ্যযুগ রয়েছে, এরপর দেখো এই যে আধুনিক যুগ রয়েছে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে। ব্যবসায়ের উৎপন্ন যে যুগগুলো রয়েছে, এই যুগগুলো থেকে তোমাদের কি কি এমসিকিউ আসে। এই যুগগুলো একটু দেখবে, যুগগুলো কি কি কাজ হয়েছে। বাণিজ্য কম ছিল, লাভ নয়, প্রয়োজনের জন্য উৎপাদন, শুধু প্রয়োজন তোমাদের এমসিকিউতে দিয়ে দিতে পারে। শুধু প্রয়োজনের জন্য উৎপাদন কোন যুগের অন্তর্ভুক্ত ছিল, সেটা কি প্রাচীন যুগের অন্তর্ভুক্ত ছিল। এই বিষয়গুলো একটু দেখবা। ঠিক একইভাবে দেখো উদ্যোগ আর ব্যবসায় উদ্যোগ। উদ্যোগে ব্যবসা উদ্যোগটা যদি একটু দেখো, যে নতুন কিছু শুরু করা বা ব্যবসা নাও হতে পারে। উদ্যোগে ব্যবসায় উদ্যোগগুলো কি বলে, যে নতুন কিছু শুরু করা। উদ্যোগ মানে কি যে কোনো কিছু শুরু করার পরিকল্পনা অনুযায়ী কাজ করা, কিন্তু কি এখানে কি ব্যবসায় নাও হতে পারে। কারণ ব্যবসায় হতে হলে অবশ্যই তোমার কি মুনাফা থাকতে হবে, মুনাফা থাকবে, ঝুঁকি থাকবে, মুনাফা থাকবে এবং ঝুঁকি থাকবে ব্যবসা হতে হলে। এবং লাভের জন্য কোনো কি নতুন ব্যবসা শুরু করে, যে লাভ বা মুনাফা এটা থাকবে। ই কমার্স, রেস্তোরাঁ, দোকান, এগুলো কি বিভিন্ন ব্যবসা উদ্যোগ। আর একটা ক্লাব গঠন, সামাজিক সংগঠন, এগুলো কি স্বাভাবিক উদ্যোগ, এগুলো ব্যবসা উদ্যোগ না। তো এই বিষয়গুলো একটু দেখবে, এগুলো তোমাদের এমসিকিউতে আসে। সফল উদ্যোক্তার ধারণা, একজন সফল উদ্যোক্তার ধারণা কি? এই যে সফল উদ্যোক্তা হলেন সেই ব্যক্তি যিনি নতুন ব্যবসায় আইডিয়া তৈরি করেন, ঝুঁকি নেন, প্রয়োজনীয় শ্রম, মূলধন, লোকবল দেন এবং ব্যবসায় সফল করার নেতৃত্ব দেন। এখানে এগুলো একটু দেখবে, এগুলো তোমাদের এমসিকিউতে আসে। এগুলো তোমাদের কি এমসিকিউতে কি এগুলো আসে। একজন সফল উদ্যোক্তার যে কাজগুলো, ধারণাগুলো, এগুলো তোমাদেরকে কি এমসিকিউতে কিন্তু আসে। এখন আসো ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। এই ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যগুলো এমসিকিউতে আসে, যেমন নতুন ধারণা, ঝুঁকি গ্রহণ, পরিকল্পনা, এরপর কি কি রয়েছে সৃজনশীলতা, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, হ্যাঁ সৃজনশীলতা, লাভের লক্ষ্য এবং সিদ্ধান্ত। লাভের লক্ষ্য থাকবে এবং
সিদ্ধান্ত। এই যে বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, যে বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য থেকে তোমাদের এমসিকিউ আসে। এখন আসো আমাদের ব্যবসা উদ্যোগের কার্যাবলী বা ফাংশনগুলো একটু দেখি। ব্যবসা উদ্যোগের কার্যাবলী গুলো কি কি দেখো। ব্যবসায় সুযোগ খুঁজে বের করা, মানব সম্পদ নিয়োগ করা, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো একটু দেখবা। এই বিষয়গুলো দেখবে, এগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং আসে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, অর্থাৎ একটা ব্যবসায় যে গড়ে উঠবে, ব্যবসা যে উদ্যোগ গ্রহণ করবে, অবশ্যই সে বুঝে শুনে উদ্যোগ গ্রহণ করবে। এখন আমি তো গিয়ে একটা জায়গায় এমন জায়গায় ব্যবসায় গঠন করব না বা উদ্যোগ নিব না যেখানে আমার লস হবে। আমি সেই অনুকূল পরিবেশটা বুঝে আমার ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে হবে। সব জায়গায় তো উদ্যোগ গ্রহণ করলে হবে না। সেই অনুযায়ী এখানে বলা হচ্ছে যে সরকারের সহায়তা, প্রযুক্তি সুবিধা, প্রশিক্ষণ প্রতি ইত্যাদি থাকবে, পর্যাপ্ত বাজার থাকবে। ঠিক একইভাবে জাতীয় পর্যায়ে সফল উদ্যোক্তাগুলো একটু দেখবে। জাতীয় পর্যায়ে সফল উদ্যোক্তাগুলো একটু দেখবে। এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে। এটা 3 স্টার টপিক দিয়ে রাখা হয়, যে সফল উদ্যোক্তাগুলো দেখবা। রণধর প্রসাদ সাহার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো একটু দেখবা। এবং হোসনে আরা বেগম, যে টিএমএসএস, যে ঠ্যাঙ্গামারা মহিলা সংঘ, ঠ্যাঙ্গামারা মহিলা সংঘ, সবুজ সংঘ বা যেটাই, এগুলো একটু দেখবা। ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, এই ধারণাটা একটু দেখবা, টিএমএস যেটা। এরপরে আরো অনেকজন রয়েছে, যেমন এখানে আরো অনেকজন রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে দেখবা, ডক্টর ইউনুস সম্পর্কে দেখবা। এছাড়াও অনেক ব্যক্তি রয়েছে, যে আক্তার হামিদ খান, যার বাসা কুমিল্লা। এই বিষয়গুলো একটু দেখবে। এই বিষয়গুলো দেখলে, বিভিন্ন ব্যক্তিদেরকে দেখলে এখান থেকে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে এই চ্যাপ্টারগুলো। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম, অর্থাৎ দশম চ্যাপ্টার আমরা কি এখানে শেষ করলাম। দশম চ্যাপ্টার যেটা, সেটা কি আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। দশম চ্যাপ্টারে কি কি পড়তে হবে, এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আসো আমরা 11তম চ্যাপ্টার যাই। এখন আমরা 11তম অধ্যায় বা ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই যে ব্যবসা তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট। তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুগটা, এই যুগটাকে আধুনিক যুগ মানেই তথ্য প্রযুক্তি মানে আধুনিক যুগ। এই বিষয়টা অবশ্যই তোমাদেরকে জানতে হবে, যে কোনটা কি কাজ করে। ই মার্কেটিং, ই রিটেলিং, ই ব্যাংকিং, ডেবিট ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, সুবিধা কি, অসুবিধা কি, ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা, ব্যবসা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা। তো এর বাইরে আর কি রয়েছে, যে অনলাইন ব্যবসা, ই কমার্স, ই বিজনেস, এই বিষয়গুলো একটু দেখলে এই চ্যাপ্টারে হয়ে যাবে। চ্যাপ্টারটা এতটা কঠিন না, একটু সহজ চ্যাপ্টারে, তবে তোমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। একটু ভালোভাবে না পড়লে এই চ্যাপ্টার তোমার কাছে অবশ্যই কঠিন লাগবে। এখন আসে এই যে অনলাইন ব্যবসাটা একটু দেখবা। অনলাইন ব্যবসা, এগুলো তোমাদের এমসিকিউতে আসে। অনলাইন ব্যবসা দেখো, এখানে অনলাইন ব্যবসাগুলো একটু দেখবা। এরপরে অনলাইন ব্যবসা সম্পর্কে, যে ফুড পান্ডা ইত্যাদি ইত্যাদি যে ব্যবসাগুলো রয়েছে, ফেসবুক ওয়েবসাইট, গহনা বিক্রি ইত্যাদি, এগুলো একটু দেখবে। যে অনলাইন ব্যবসা, ই বিজনেসের ধারণাগুলো দেখবে। ই বিজনেসের ধারণা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। ই বিজনেসের ধারণাটা একটু দেখবে। ই বিজনেসের ধারণা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। এরপর দেখো ই কমার্সের ধারণা দেখবা। ই কমার্সের ধারণাগুলো একটু দেখবে। ই কমার্স কি, অ্যামাজন, আলিবাবা থেকে অর্ডার করার, ফেসবুক শপ, এগুলো হচ্ছে ই কমার্স। এই যে ডারাস থেকে পণ্য কেনা, তো এই বিষয়গুলো একটু, ডারাস, অ্যামাজন, আলিবাবা, এগুলো থেকে পণ্য করা কি ই কমার্সের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো একটু দেখবা, এগুলো দেখলেই হয়ে যাবে। এরপর দেখো ই বিজনেস, অনলাইন বিজনেস এবং ই কমার্সের মধ্যে পার্থক্য, অর্থাৎ কোনটা থেকে কোনটা এসেছে, কোনটা ছোট, কোনটা বড়, এগুলো একটু দেখবে। এই যে এখানে দেওয়া আছে, ই বিজনেস সবচেয়ে বড় হচ্ছে কি, ই বিজনেস হচ্ছে সবচেয়ে বড়। এর ভিতরে আছে অনলাইন বিজনেস, এবং আর অনলাইন বিজনেসের একটি অংশ হচ্ছে ই কমার্স। অর্থাৎ এই বিজনেস থেকে কি, এই বিজনেস থেকে এসেছে অনলাইন বিজনেস, অনলাইন বিজনেসের একটা অংশ কি ই কমার্স। তো এই বিষয়গুলো একটু দেবে, এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। তো এইগুলো একটু দেখবা। এরপর এই ব্যবসা, ই বিজনেসের যে ধারণার পদ্ধতি, ধরনগুলো, অর্থাৎ তোমরা যে ই বিজনেস করবা, ইলেকট্রনিক বিজনেস যাকে বলা হয় ফুল ফর্মে, অনেক সময় দিয়ে দিবে ই বিজনেসের ফুল ফর্ম কি, ইলেকট্রনিক বিজনেস। তো ই বিজনেসের যে বিভিন্ন যে পদ্ধতিগুলো দেখো, এখানে B2B রয়েছে, বিজনেস টু বিজনেস, এই পদ্ধতিগুলো একটু দেখবে। এগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোনটা আমি তোমাদেরকে বলছি, এই যে পদ্ধতিগুলো দিয়ে দিয়েছে, এই পদ্ধতিগুলো অবশ্যই দেখে যাবা। এগুলো তোমাদের এমসিকিউর জন্য করতে। এই যে দেখো B2B রয়েছে, B2C রয়েছে, এরপর আমরা যদি বলি B2G রয়েছে, এরপরে C2B রয়েছে, এরপর দেখো C2C রয়েছে, এরপর আমি যদি বলি এই যে দেখো। তো এই বিষয়গুলো একটু দেখবে, যে কত প্রকার দিয়ে দিয়েছি দেখো, সরি, এই যে দেখো 5 প্রকার দিয়ে দিয়েছি না, B2B, B2C, B2G, C2C, C2B, এই বিষয়গুলো একটু দেখবা, তাহলে হবে তোমাদের। এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে, এগুলো থেকে তোমাদের কি তোমাদের এমসিকিউ আসে। তো এমসিকিউর জন্য এই জায়গাগুলো একটু পড়বা। এরপরে যদি আসি ই ব্যাংকিং এর ধারণা, যে ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং এর কি উপাদানগুলো রয়েছে, যেমন দেখো ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, এটিএম, ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং এবং অনলাইন বিল পেমেন্ট। যে একটু আগে আমি আমার হল
ফি দিয়ে আসলাম, যে হলের যে ফিটা সেটাকে আমরা বিকাশের মাধ্যমে অনলাইনে দিয়ে দিচ্ছি। আগে এগুলো দৌড়ে কাজ সরাসরি গিয়ে দিতে হতো, কিন্তু এখন কি অনলাইনে দিয়ে দিচ্ছি। আমার 1 মিনিটও লাগে না সময়, শুধু আমার আইডিতে ঢুকে আমার আইডি লগ ইন করে আমি হল ফি দিয়ে দিচ্ছি। তো এটা কি শুধুমাত্র পরিষেবা ই ব্যাংকিং এর কারণে এটা সম্ভব হয়েছে, অর্থাৎ মার্জ করেছে হলের সাথে কি ই ব্যাংকিং মার্জ করেছে, যে আমার পেমেন্টটা আপনার এই মাধ্যমে বা ই ব্যাংকিং এর মাধ্যমে এই মাধ্যমে আমার পেমেন্টটা আসবে, স্টুডেন্টরা করবে এবং আপনারা কিছু কমিশন পাবেন, অবশ্যই কমিশন পায় এর ভিত্তিতে। তো এটাই বলা হচ্ছে এখানে। দেখো এরপর আবার উদাহরণ আসতে পারে যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা ঋণ সুবিধা দেয়, কোনটা নির্দিষ্ট পরিমাণ ঋণ সুবিধা দেয় এটা আসতে পারে, আর কোনটা থেকে ঋণ সুবিধা পাওয়া যায় না। এই দুইটা দিয়ে পার্থক্য দিয়ে তোমাদের সৃজনশীল দিয়ে দিতে পারে, এগুলো তোমাদের এমসিকিউ বা সৃজনশীল দিয়ে দিতে পারে, এমসিকিউ বা সৃজনশীল কি এই জায়গাগুলো থেকে দিয়ে দিতে পারে। তো এই ই ব্যাংকিং এর ধারণাগুলো একটু ভালোভাবে পড়বা, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো এখানে আমরা শেষ করলাম 11তম অধ্যায়, 11তম চ্যাপ্টার কি এখানে আমরা ক্লিয়ার করলাম এবং বলে দিলাম যে কোন কোন বিষয়গুলো আসবে এই 11তম চ্যাপ্টার থেকে। এবং এখন আমরা আসো শেষ চ্যাপ্টার অর্থাৎ 12তম চ্যাপ্টারটা একটু দেখি, যে ব্যবসায়ের নৈতিকতা ও মূল্যবোধ। ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার মধ্যে রয়েছে কি মূল্যবোধ রয়েছে। এই বিষয়টা একটু দেখলে আমাদের এই চ্যাপ্টার শেষ। এবং এই প্রথম পত্র অর্থাৎ বোম, যেটা বোম বলা হয় বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, এই যে প্রথম পত্রটা আমাদের শেষ হয়ে যাবে। এবং এরপরে কি আমরা দ্বিতীয় পত্র কিন্তু দিব। তো এই প্রথম পত্রটা অবশ্যই আগে শেষ করে যাও এবং পরীক্ষাটা ভালো করো, তারপরে ইনশাআল্লাহ তোমাদের দ্বিতীয় পত্র আসবে। এখন দেখো ব্যবসায়িক মূলধন ও নৈতিকতার ধারণাগুলো, ব্যবসায়িক মূলধন ও নৈতিকতার প্রয়োজনীয়তা, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধরন, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, এই বিষয়গুলো দেখবে। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, তো এই বিষয়গুলো একটু দেখবা, একটু জাস্ট রিডিং করার জন্য এই বিষয়গুলো দেখবা। এবং এখানে তোমাদের নৈতিকতা, মূল্যবোধ, দায়বদ্ধতা এই 3টা পার্থক্য জানলে হয়েছে, 3টা বৈশিষ্ট্য বুঝলে হয়েছে, 3টা কি কোনটা কি এগুলো একটু জানলেই তোমাদের হবে এই চ্যাপ্টারে। এখন আসো এই যে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই বিষয়গুলো একটু দেখে। নৈতিকতা কি? নৈতিকতা মানে হলো সঠিক ভুল বিচার করার ক্ষমতা, অর্থাৎ মেনে চলা, কোনটা সঠিক ভুল মেনে চলা, এটাই বলতে বলা হচ্ছে যে সত্য বলা, যে মেনে চলা মানে সত্য বলা, প্রতারণা না করা, অন্যের ক্ষতি না করা, এগুলো কি নৈতিকতা। আর মনে করো তুমি বুঝলা যে এই বিষয়টা খারাপ, এটা হচ্ছে কি তোমার মূল্যবোধ। নৈতিকতা অর্থাৎ এগুলো হচ্ছে নৈতিক আচরণ বা নৈতিকতা বলা হয় এই জ্ঞান। এরপর দেখো এই যে ব্যবসায় করার সময় সৎ, সত্যনিষ্ঠ, ন্যায্য আচরণ পালন করা কি ব্যবসায় নৈতিকতা, অর্থাৎ কি করা, অর্থাৎ তুমি এটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটাই হচ্ছে ব্যবসায় নৈতিকতার অন্তর্ভুক্ত। আশা করছি বুঝতে পেরেছো। এখন আসো এগুলো একটু দেখবে, এগুলো তোমাদের এমসিকিউতে আসে, নৈতিকতা মূল্যবোধ এমসিকিউতে আসে। এবং ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজন, এই যে মূল্যবোধ এবং নৈতিকতার প্রয়োজন, দেখো বাহ্যিক পরিশুদ্ধি অর্জন, এই প্রয়োজনগুলো একটু দেখবা, প্রয়োজনগুলো তোমাদের এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। এছাড়া কি সৃজনশীলতা আসতে পারে, তো এমসিকিউতে অবশ্যই আসবে। এই জায়গাগুলো দেখবা যে ব্যবসায়ের মূল্যবোধ ও নৈতিকতা প্রয়োজনীয়তাগুলো কি কি, দেখো ব্যক্তিগত পরিশুদ্ধি অর্জন, স্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষা। এরপর যদি আমরা দেখি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণাগুলো, এই যে সামাজিক দায়বদ্ধতার ধারণা, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাগুলো, অর্থাৎ তুমি যে ব্যবসা সংগঠন গড়ে তুলছো, তুমি তো শুধু মুনাফা অর্জনে আশা করলে ব্যবসা হবে। তোমার বাংলাদেশে যে বড় বড় ব্যবসাগুলো এক্সিস্ট করে, তারা কি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে, বিভিন্ন সামাজিক বৃত্তি প্রদান করে দেখবা বিভিন্ন শিক্ষার্থীদের। এছাড়া গরিব দরিদ্রদের মাঝে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে, বিভিন্ন বিষয়গুলো বা বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করে, এগুলো কি সামাজিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত। এখন আসলে ব্যবসা শুধু লাভ করার জন্য নয়, সমাজের মানুষের জন্য কিছু দায়িত্ব পালন করে থাকে। ব্যবসায় সমাজের ও সম্পদ ব্যবহার করে, যেমন তাই সমাজের কল্যাণে কাজ করাও তাদের দায়িত্ব। যেহেতু ব্যবসা কি সমাজের সম্পদ ব্যবহার করে, অর্থাৎ আমরা যে সমাজের যে সম্পদগুলো ব্যবসা কি ব্যবহার করে, ইউজ করে ব্যবসায়, তাই তাদের কি দায়িত্ব রয়েছে, সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে, যেহেতু এগুলো আমাদের সম্পদগুলো ব্যবহার করে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় সামাজিক দায়িত্ব পালন, যে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় সামাজিক দায়িত্ব পালন, যেমন ক্রেতা ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন রয়েছে, শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন রয়েছে, বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব রয়েছে, সরকারের প্রতি দায়িত্ব, স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব এবং সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। এই যে 6টা প্রকারভেদ বললাম, এই 6টা প্রকারভেদ অবশ্যই পড়বে, এগুলো তোমাদের এমসিকিউতে আসবে। দেখো এমসিকিউতে অবশ্যই এই জায়গাগুলো থেকে আসবে, এমসিকিউতে তো আসবে, পাশাপাশি সৃজনশীল প্রায় সময় চলে আসবে। সৃজনশীলের জন্য এগুলো পড়তে পারো, যে এর বাইরে আর কিছু
আশা করি আসবে না এখান থেকে, ঠিক আছে। তো এগুলো দেখো, আমরা এখন দেখি কোনটা কিসের অন্তর্ভুক্ত। দেখো যে ক্রেতা ভোক্তার প্রতি কি দায়িত্বগুলো রয়েছে আমরা এখানে সব গুছিয়ে দিয়েছি। মানসম্মত পণ্য দেওয়া, সঠিক দাম দেওয়া, ভেজাল না করা, কৃত্রিম সংকট সৃষ্টি না করে, এগুলো কার? ব্যবসায়ীগুলো কাদের প্রতি দায়িত্ব? ক্রেতা ও ভোক্তাদের প্রতি। যারা পণ্য সামগ্রী ক্রয় করে এবং ভোগ করে অর্থাৎ উপযোগ নিঃশেষ করে তাদেরকে কি বলা হয়? ভোক্তা বলা হয়। ভোক্তা এবং ক্রেতার মধ্যে পার্থক্য তো অবশ্যই জানো। ভোক্তা কারা? যারা উপযোগ নিঃশেষ করে, মানে কি পণ্যটা শেষ করে ফেলে। ক্রেতা যারা, তারা ক্রয় করে আবার অনেক সময় ব্যবসা উদ্দেশ্যে ক্রয় করতে পারে বা আরেকজনের কাছে বিক্রি করতে পারে, তারা হচ্ছে কি শুধু ক্রেতা। তো এই ধারণাগুলো একটু দেখবে, ব্যবসা ভোক্তা ও ক্রেতাদের প্রতি দায়িত্বগুলো কি কি। এরপর দেখো শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব কি? ন্যায্য বেতন দেওয়া, নিরাপদ কর্ম পরিবেশ প্রদান, অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত মজুরি এবং শ্রমিকদের সাথে ভালো আচরণ করা। তো এই শ্রমিকদের সাথে ভালো আচরণ করা এটা অন্তর্ভুক্ত না। এই বিষয়গুলো একটু দেখবে, এগুলো দেখলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের এমসিকিউর জন্য আসবে। এরপর দেখো বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি, অর্থাৎ বিনিয়োগকারী যারা নাকি ব্যবসায় বিনিয়োগ করে তাদের প্রতি, এবং সরবরাহকারী যারা, যারা পণ্য সামগ্রী অর্থাৎ কাঁচামালগুলোকে ব্যবসায় এনে দেয় পণ্য সামগ্রী উৎপাদন করার জন্য, তো তাদের প্রতি কি কি দায়িত্বগুলো রয়েছে এই বিষয়গুলো অবশ্যই ব্যবসায় জানা দরকার। যেমন সময় মতো লভ্যাংশ প্রদান, অর্থাৎ যারা টাকা বিনিয়োগ করবে, যারা টাকা ব্যবসায় বিনিয়োগ করবে তাদের তো তুমি লভ্যাংশ দিতে হবে। লভ্যাংশ না দিলে তাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিবে। অসন্তুষ্টি দেখা দিলে তোমার ব্যবসা কখনো এক্সিস্ট করতে পারবে না, ঠিক আছে। এরপর সরবরাহকারীদের ন্যায্য দাম পরিশোধ, যে পণ্য সামগ্রী কাঁচামাল যে নিবা তাদের প্রতি ন্যায্য পারিশ্রম তাদের দিতে হবে। যথাসময়ে ঋণ পরিশোধ, ঋণ যাদের থেকে নিয়েছে তাদের পরিশোধ করতে হবে। তো এই বিষয়গুলো একটু দেখবা। এরপর আছে সরকারের প্রতি দায়িত্ব কি? কর পরিশোধ করতে হবে, আইন মেনে চলতে হবে। ঠিক একইভাবে স্বগোত্রীয়দের প্রতি দায়িত্ব, অর্থাৎ অন্যান্য ব্যবসায়ীদের প্রতি। স্বগোত্রীয় ব্যবসায়, স্বগোত্রীয় কারা? অর্থাৎ অন্যান্য যারা ব্যবসা রয়েছে তারা কি এই একটি ব্যবসায় স্বগোত্রীয়, মানে একটি আরেকটি স্বগোত্রীয় আর কি। অন্য ব্যবসায়ীদের প্রতি ক্ষতি না করা, অসাধু প্রতিযোগিতা থেকে বিরত থাকা এবং সংঘবদ্ধ হয়ে ব্যবসা করা, এগুলো একটু রয়েছে। এরপর যদি দেখি সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব, যে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্বগুলো দেখবা, সমাজ সেবা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমুখী কার্যক্রম অংশগ্রহণ, দূষণ রোধ, বৃত্তি প্রদান, এগুলো বিভিন্ন কিছু রয়েছে। বৃত্তি প্রদান রয়েছে, এগুলো কি সাধারণ সম্প্রদায়ের প্রতি বিভিন্ন দায়িত্বগুলো রয়েছে। তো এইগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো দেখালাম, বিভিন্ন ভোক্তা ক্রেতাদের প্রতি, সরকারের প্রতি কি কি, স্বগোত্রীয়দের প্রতি কি কি, সাধারণ সম্প্রদায়ের প্রতি কি কি, সরবরাহকারীদের প্রতি কি, এগুলো একটু দেখবা। এখন আসো যে এই চ্যাপ্টারের যে লাস্ট জায়গাটা, সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিগুলো। অবশ্যই রাসায়নিক কিগুলো, পদার্থগুলো একটু জানতে হবে। ব্যবসায় রাসায়নিক পদার্থ বা কেমিক্যালগুলো একটু জানতে হবে, যে কোন কোন কেমিক্যাল ব্যবহার করে ব্যবসায় অনৈতিক কাজ বা ইত্যাদিতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, এই বিষয়গুলো একটু দেখো। নাইট্রেস থাকতে পারে, এগুলো একটু দেখবে। এরপর সালফাইড থাকতে পারে, এগুলো দেখবে। এগুলো তোমাদের এমসিকিউতে আসে, কোনটা পচন রোধে ব্যবহার করা হয়, কোনটা পাকানোতে ব্যবহার করা, এই বিষয়গুলো একটু আসে। এরপর দেখা যায় ফরমালিন, সালফার ডাইঅক্সাইড আসে। এই যে দেখো ফরমালিন বিষয়টা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা রয়েছে। যে ফরমালিনটা কি, দেখো মাছ, ফল, সবজি পচন রোধ করে। এই যে পচন রোধ করে, দীর্ঘ সময় টাটকা দেখাতে কি ফরমালিন ব্যবহার করে, কিন্তু আমরা মনে করি কি ফরমালিন ব্যবহার করে পাকানোর জন্য, কিন্তু না, ধারণাটা সম্পূর্ণ ভুল। ফরমালিন কি, ফরমালিন পচন রোধ করে দীর্ঘ সময় টিকিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। ঠিক একেবারে আলজেরিড থাকতে পারে এবং কার্বাইড থাকতে পারে, আম, কলা, পেঁপে ইত্যাদি কাঁচা ফল দ্রুত পাকাতে। এই যে কার্বাইড ব্যবহার করা হয় কি, এই যে ক্যালসিয়াম কার্বাইড, এটা কি পাকাতে ব্যবহার করা হয়, পাকাতে ব্যবহার করা হয়। এটা একটু দেখবা, ফরমালিন কেন আর কার্বাইড কেন ব্যবহার করে, দুটা কিন্তু কি বিপরীত কিন্তু। তো এই সম্পর্কটা বা ধারণাটা জানতে হবে। ভুল ধারণা নিয়ে পরীক্ষায় গেলে তোমার এমসিকিউ ভুল হয়ে যাবে কিন্তু। তো এই বিষয়গুলো একটু দেখবা। তো এরই মাধ্যমে আমরা আমাদের 12তম চ্যাপ্টারে কিন্তু কি শেষ করে দিলাম। এরই মাধ্যমে আমরা আমাদের কি 12তম চ্যাপ্টারও শেষ করে দিলাম। অর্থাৎ এখান থেকে তোমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছিল, আমরা কি সকল চ্যাপ্টার কি তোমাদেরকে কি, এই যে দেখো সকল চ্যাপ্টার তোমাদেরকে শেষ করে দিয়েছি কিন্তু। যতগুলো স্লাইড রয়েছিল, এই যে দেখো তোমাদের যতগুলো স্লাইড রয়েছিল আমরা সকল স্লাইড কি তোমাদেরকে পড়ে দিয়েছি। তো এই স্লাইডটা যারা পেতে চাও তারা অবশ্যই কি করবে বলো তো, তারা অবশ্যই ক্লাসটি শেয়ার দিতে হবে। তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমরা ক্লাসটি শেয়ার দিয়ে দিয়েছি, আমাদেরকে একটু ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের ফাইনাল যে সাজেশনটা অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতির সাজেশনটা একটু দিয়ে দেন, আমরা বাসায় পড়তে চাই এবং আপনাদের আই এডুকেশন ফ্যামিলির সাথে থাকতে চাই। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, তোমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার পরীক্ষা ভালো হোক, এছাড়াও অন্যান্য পরীক্ষাগুলো ভালো হোক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।